যেটা তো আমি আপনাকে বললাম যে 1 মাস পরে জানাবো। আরেকটা কন্ডিশন আছে, আপনি এই 1 মাস আমাকে একটা দিনের জন্য ফোন দিতে পারবেন না। তারপরে সে বলল আমি থাকতে পারবো না, ফোন না দিয়ে আমি থাকতে পারবো না। তো আমি বললাম যে এটা তো সম্ভব না, আমি আপনাকে বলছি 1 মাস আমাকে ভাবতে দেন, 1 মাস পরে আমি আপনাকে একটা রেজাল্ট দেব। তারপরে সে 12টার পরে ফোন দেয়, ফোন দেওয়ার পরে আমি এই কথাগুলো তাকে বলার পরেও সে আবার ফোন দিচ্ছে। তারপর আমি ফোনটা রিসিভ করে করে রেখে দিতাম, কথা বলতাম না। সে আবার ফোন দিত, আবার রিসিভ করে রেখে দিতাম। তো এমন করে সারা রাত মানে আমরা কেউ ঘুমাইনি, আমিও না, ও না। তো বারবার ফোন দিচ্ছে, আমি রিসিভ করে রেখে দিচ্ছি। তারপরের দিন সকালবেলা একটা মেসেজ পাঠাইলো, আমি তখন আবার আইএলটিএস করি সাইফোর্সে পান্থপথে। তো আমাকে জিজ্ঞেস করলো মেসেজ দিয়ে যে তুমি কি ক্লাসে যাচ্ছ। তারপর আমি তাকে ফোন দিলাম যে আমি ক্লাসে যাব কিনা এটা দিয়ে আপনার কি দরকার। তো বলছে না। যখন আমাকে জিজ্ঞেস করলো যে আমি ক্লাসে যাচ্ছি কিনা, তখন আমি চিন্তা করলাম যে সে তো চিনে ওই জায়গাটা, ওখানে যদি আবার দাঁড়িয়ে থাকে তাহলে তো সমস্যা। তারপরে আমি বললাম যে আমি ক্লাসে যাব না। তারপর বললো যে তুমি যাও আর না যাও আমি সেখানে থাকবো, পান্থপথে থাকবো, মোড়ে দাঁড়িয়ে থাকবো। তারপরে আমি বললাম যে আপনি দয়া করে এই কাজটা করবেন না, আমি আপনাকে অ্যাভয়েড করার জন্য বলছি যে আমি ক্লাস করব না। আসলে আমি ক্লাস করব, কারণ আমাদের ক্লাস মিস করা যায় না। 2 মাসের কোর্স ছিল, 30টা ক্লাস, তো সেখান থেকে মিস করার কোনো ওয়ে ছিল না। তারপরে আমি তাকে অনেক রিকোয়েস্ট করলাম যে আপনি দয়া করে সেখানে থাকবেন না, আমি ক্লাস মিস করতে পারবো না, আর দেখা করার কোনো স্কোপ নেই। তারপরে সে আমাকে বললো যে আমি থাকবো, এখন তুমি দেখা করো না করো সেটা তোমার ব্যাপার, আমি সেখানে দাঁড়িয়ে থাকবো সারাদিন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি দাঁড়িয়ে থাকবো তোমার সাইফোর্সের সামনে। তারপরে আমি ক্লাসে যাচ্ছি, ঠিক দেখি যে ও সাইফোর্সের সামনে দাঁড়ানো। ওকে দেখে আমার ভয়ে আমার হাত পা সমান মানে কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। কিন্তু মনে মনে তো একটা আগ্রহ ঠিকই ছিল যে ওকে যেন দেখা যায় ওখানে। হ্যাঁ, ভয়ে না ভালো লাগা কোনটা? আসলে আমি এটা ঠিক মানে বলতে পারছি না। আসলে 6 মাস সিম কার্ড বন্ধ করে রাখা, তারপর সিম কার্ড ওপেন করা, তার সাথে দেখা করতে যাওয়া, তার সাথে কথা বেশিক্ষণ না বলা, বারবার ফোন কেটে দেওয়া, এটা কি শুধু একটাই কারণ, সেটা হচ্ছে যে প্রকৃতি যে আপনার সাথে প্রকৃতির যে অমোঘ সত্য এখন আপনার সাথে আছে, যে আপনার স্কিন প্রবলেম, আপনার হাতে এবং পায়ে যে সেতির দাগ, এই কারণে কি নিজেকে সবসময় গুটিয়ে রাখতেন, কিন্তু মন সবসময় চাচ্ছে যে ওর সাথে কিভাবে যোগাযোগ করা যায়, কথা বলা যায়, ভালোবাসা যায়, ব্যাপারটা কি এরকম? মন চাইতো, কিন্তু আবার মন মানে চাইতো আবার বিদ্রোহ করতো, আমার বিদ্রোহ করতো, একটু ঝালিয়ে নেয় যে আসলেই সে মন থেকে আমাকে ভালোবাসছে কিনা। আচ্ছা, তারপরে তো ও সেখানে দেখলাম যে ও দাঁড়িয়ে আছে। তারপর আমার হাতটা টেনে ধরে নিয়ে আসলো যে তুমি রিক্সা ওঠো, আমরা একটু ফার্মিতে দাঁড়াবো, দাঁড়ানোর পরে একটু গল্প করে আমি চলে আসবো। তারপরে আমি বললাম বিশ্বাস করো আমার ক্লাস 10টা থেকে শুরু হয়ে গেছে, আমি ক্লাস মিস করতে পারবো না। তারপরে বললো যে আজ একদিন ক্লাস না করলে কিচ্ছু হবে না, পড়াশোনা আমরাও করেছি এবং এখনো করছি, আমার থেকে মানে আমাকে কিছু শিখাতে হবে না। তারপরে আমি বললাম যে আমি এত কষ্ট করে ঢাকায় থেকে আমি কিন্তু আবার রান্না করতে পারি না, আমি রান্না করতে পারি না। তো ঢাকায় থাকা মানে হচ্ছে আমার জন্য অনেক কষ্টের একটা বিষয়, এখানে খাওয়া দাওয়ার কষ্ট। আমার মা আবার 15 দিন পর পর মানে বাসা থেকে রান্না করে পাঠাইতেন। তারপরে আমি বললাম যে এত কষ্ট করে আমি পড়াশোনা করছি, এখানে তো মানে ফাঁকি ঝুঁকি করার জন্য না। তারপর সে আমাকে জোর করে রিক্সায় ওঠানোর পরে ফার্মগেটে নিয়ে গেল। তারপর ফার্মগেটে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ কথা বললাম, কথা মানে একই কথা, সে আমাকে বিয়ে করবে। তা আমারও একই রেসপন্স যে এটা ইম্পসিবল। তারপর সে আমাকে জিজ্ঞেস করলো আমার কাছে প্যাড আছে কিনা, তা আমি বললাম যে হ্যাঁ আছে। তারপর বললো যে দাও আমি একটা জিনিস লিখবো, কবিতা 2টা লাইন লিখবো। তো আমি দিলাম, তো সেখানে ও কবিতা 2টা লাইন আমাকে লিখলো, সেটা আমার কাছে এখনো আছে। এটা হচ্ছে 2005 এর ঘটনা। তোমার উঠোনে এনে দেবো আমি 7টি অমরাবতী। তোমার উঠোনে এনে দেবো আমি 7টি অমরাবতী। হ্যাঁ, এটার মানেটা ছিল এরকম যে অমরাবতী মানে হচ্ছে বেহেশত, ও আমাকে 7টা বেহেশত মানে হচ্ছে স্বর্গ সুখ এনে দেবে। আচ্ছা, তারপরে এটা আমি রেখে দিলাম ব্যাগে। তারপরে বাসায় ফিরে আসলাম ওখান থেকে। আচ্ছা, বিয়ের ব্যাপারে বলছিলেন আপনি, যে বিয়ের জন্য সে পিড়াপিড়ি করছে যে কিভাবে বিয়েতে যাওয়া, বিয়েটা সম্পন্ন হয় আপনাদের মধ্যে। তারপর কিভাবে আপনি উদ্যোগী হলেন বিয়ের জন্য? তারপরে ও মানে খুব বেশি অসুস্থ ছিল, ও মানে কোনো কিছু খেত না, ঘুমোতো না,
তারপর হচ্ছে ক্লাস করবে না বলছে, পরীক্ষা দেবে না। তারপর আমি বললাম যে ঠিক আছে, আমি তোমার সাথে কথা বলবো, আমি তোমাকে পছন্দ করি। মানে ও এত বেশি অসুস্থ হয়ে পড়ে ওই সময়টাতে। যে লিভারের সমস্যার কথা বলছেন। লিভারের প্রবলেমটা ছিল, মানে প্রায় সময় ওর জ্বর থাকতো, কোনো কিছুই খেতে পারতো না, প্রচন্ড বমি হতো। তারপর ও আবার মানে খুব বেশি স্মোক করতো। মানে কেন জানি ও যখন বলতো যে তুমি কথা না বললে আমি খাবো না, তখন অটোমেটিকলি আমার মনের মধ্যে একটা মানে মায়া চলে আসে। যে তখন আমি চিন্তা করতাম যে আমার জন্য যদি একটা ছেলে সুস্থ হয়ে যায় তো এটা কি ভালো না? কারণ আমি আমি নিজেও একটা প্রবলেমে ভুগছি। আমি জানি যে আসলে কষ্ট কি জিনিস। মানে একটা মানুষ যদি অসুস্থ থাকে, এখন মানে সেটা যে তাকে কতটুকু কষ্ট দেয় এটা আমি জানি। তো আমার জন্য সে যদি সুস্থ হয়ে যায় তো এটা তো অনেক বড় কিছু। তো ঠিক আছে, আমি ওর সাথে কথা বলবো। তো ডিজোর্সের সময় ফ্রি ছিল যখন, আমরা সারা রাত কথা বলতাম। দিনের বেলা ম্যাক্সিমাম সময় কথা বলতাম। তো এমন পর্যায়ে কথা বলতে বলতে মানে কখন আমার মনের অজান্তে মানে কিছুটা দুর্বলতা চলে আসে তার প্রতি। আর এছাড়াও মানে ও ম্যাক্সিমাম সময় আমাকে স্বপ্ন দেখাতো, খুব বেশি স্বপ্ন দেখাতো যে আমরা বিয়ে করব, আমাদের খুব মানে ফুটফুটে একটা মেয়ে আসবে। মানে ম্যাক্সিমাম সময় মেয়েটার গল্প করতো। তখন মানে প্রথম দিকে আমার ভালো লাগতো না, পরে আমার কল্পনায় চলে আসে, আমার চোখে ভাসতো যে হ্যাঁ আমাদের খুব সুন্দর একটা মেয়ে আছে। তো এই স্বপ্নটা দেখার পরে মানে চিন্তা করলাম যে হ্যাঁ আমি বিয়ে করব। তারপরে ও আমাকে বললো যে হ্যাঁ আমরা বিয়ে করব। ও একটা ডেট ফিক্সড করলো। তারপর ডেট যখন ফিক্সড করলো তখন আবার আমি বললাম যে তুমি ভালো করে চিন্তা করে দেখো, আচ্ছা আচ্ছা এখানে একটা কথা বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে কি আমি ওকে বললাম যে আমি এভাবে বিয়ে করতে পারবো না, তুমি এক কাজ করো তোমার গার্ডিয়ানকে বলো আমার গার্ডিয়ানের কাছে যেন যায়। তারপর আমরা বিয়ে করব। সময়টা জুড়ে যে এত কিছু ঘটছে, এটা কি আপনার ফ্যামিলি তখন জানতো? না, ফ্যামিলি কেউ জানতো না। ফ্যামিলির কেউ জানতো না। আচ্ছা, হ্যাঁ। তারপর আমি বললাম যে এইভাবে নিজেরা বিয়ে করবো না, তো তুমি তোমার গার্ডিয়ানকে আমার গার্ডিয়ানের কাছে পাঠাও। কারণ আমরা নিজে নিজে বিয়ে করলে তুমি যদি কখনো আমার থেকে চলে যাও তখন আমি কি করব? আমার বাবা মার কাছে আমি জায়গা পাবো না, তোমার কাছে তো আমি পাবোই না। তারপরে ও বললো যে ঠিক আছে আমি যাচ্ছি তোমার বাবা মার কাছে। তো আমার বাবা মার কাছে গেল। যাওয়ার পরে আমার বাবা মা ওকে রিফিউজ করে যে তুমি পড়াশোনা শেষ করো, আমার মেয়েটাও পড়াশোনা শেষ করুক, তারপর তোমার গার্ডিয়ান আসুক, আমরা চিন্তা করে দেখবো। ওখান থেকে ব্যাক করে আসার পরে ও আবার আমাকে ফোন করে যে আমি একটা ডেট ফিক্স করব, সেই ডেটে যদি তুমি বিয়ে করতে রাজি না হও তাহলে আমি সুইসাইড করব। তারপরে আমি বললাম যে এটা তো কোনো কথা হলো না, তুমি সুইসাইড করবা কেন? এখন তুমি স্টাবলিশড হওয়ার পরে তো এমনিতেই সবাই মেনে নিবে। তখন আমাকে একটা কথা বললো যে দেখো আমাদের ফ্যামিলিটা এমন ফ্যামিলি যে আমরা কখনো মানে বিয়ে করে বউ ছাড়ি না, আমাদের বংশে কেউ কখনো বউ ছাড়ে নাই। তো এটা তো আমার বেলায় কখনো ঘটবে না। আর আমার বড় ভাই উনি লাভ ম্যারেজ করে, তো উনি প্রথমে নিজে নিজে বিয়ে করে, তারপরে উনি ওনার ফ্রেন্ড সার্কেল নিয়ে বিয়ে করে, আবার উনি ওনার গার্ডিয়ান নিয়ে বিয়ে করে। মানে একই বিয়ে ওনারা 3 বার করে। তো সেটাই ও এক্সাম্পল হিসেবে ইউজ করতো যে আমরা ওরকম করব। তো ও বারবার বলতো কই আমার ভাইয়া তো আমার ভাবিকে ছেড়ে যায়নি, তো আমিও তোমাকে ছেড়ে যাব না, তো আমি তো তোমাকে ভালোবাসি বলেই তো বিয়ে করতে চাচ্ছি, তো এখানে কোনো ফাঁকি ঝুঁকি নেই, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। বিয়ের তারিখটা কবে ঠিক স্থির হলো? তারপরে ও বিয়ের তারিখটা ঠিক করলো জানুয়ারি মাসের 31 তারিখ, যেটা আর একটা মাস পরে আসছে আমার জীবনের সবচেয়ে কষ্টের একটা দিন, 31শে জানুয়ারি। তো আমি 28 তারিখে ওকে ফোন করে বললাম যে তুমি আরেকবার চিন্তা করে দেখো, তুমি আমার মনে হচ্ছে তুমি কখনো বলবা যে তুমি ভুল করছো। আপনার চিন্তা একটা জায়গাতেই, সেটা হচ্ছে যে আপনার এই যে ত্বকের সমস্যা, এটা নিয়ে পরবর্তীতে কোনো হতাশা যেন না আসে আপনাদের জীবনে, তাই বারবার ঝালিয়ে নিচ্ছেন বিষয়টা। হ্যাঁ, বারবার আমি ওকে বলছি কোনো করুণা থেকে বা কোনো দয়া থেকে নাকি সত্যি মন থেকে ভালোবেসে আপনাকে বিয়ে করছে? তারপর আমি 28 তারিখ আমার স্পষ্ট মনে আছে, ওকে আমি ফোন দিলাম যে তুমি একটু ভালো করে চিন্তা করে দেখো, কারণ এটা তো কোনো মানে পুতুল খেলা না যে একবার আমরা খেললাম, ভালো খেললাম, আবার খেলবো না। তারপর বললো যে না, এই কথাটা আমি কখনোই বলবো না, এটা তুমিই বলবা আমার মনে হচ্ছে। আমি বলতে যাবো কেন? তারপরে বললো যে আমিও বলবো না। তারপরে ডিসিশন নিলাম যে হ্যাঁ ঠিক আছে আমরা 31 তারিখে বিয়ে করব। তারপরে দুজনেই মানে ঠিক হয়ে গেল বিয়ে করব। আমার কাজিন ছিল নার্সিংয়ে জজ কোর্টের অ্যাডভোকেট। উদ্যোগটা তো আপনারা নিজেরা নিচ্ছেন, কারণ আপনি তো বাড়িতে আপনার প্রস্তাব পাঠিয়ে প্রত্যাখ্যাত হয়েছিল, তারপর নিজেরা উদ্যোগ নিচ্ছেন। 31 তারিখে 31 জানুয়ারি আপনাদের বিয়ে। আমার কাজিন ছিল অ্যাডভোকেট নার্সিংয়ে জজ কোর্টে,
তো আমি আমার আপুকে বললাম, পুরো ঘটনাটা আমি ওনাকে খুলে বললাম। তার ও মানে বারবার যে আমাকে প্রেশারাইজ করছে বিয়ে করার জন্য, ও আমাকে সত্যি ভালোবাসে, এতদিন ধরে আমার পিছনে ঘুরছে, সবকিছু আমাকে খুলে বলার পরে আমি বললাম যে ঠিক আছে, ওকে নিয়ে আসো। তারপরে আমি সবকিছু জিজ্ঞেস করলাম, আমি আফিককে জিজ্ঞেস করলাম যে এখন বিয়ে কিভাবে করে, আমি তো জানি না, টাকা পয়সা কেমন লাগে, মানে কি করতে হয়। তারপর বললো যে তুমি সবকিছু ডিটেলস আপুর সঙ্গে কথা বলো। আমি আপুকে জিজ্ঞেস করলাম, তারপর বললো এটা কাবিনের উপর ডিপেন্ড করে। আচ্ছা তারপরে আবার ওকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি কত টাকা কাবিন করতে চাও। তো বললো যে এটা তোমার ইচ্ছা, তুমি যত করতে চাও, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা তারপরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তারপরে টাকার অ্যারেঞ্জ কিভাবে হবে, কারণ তো দুইজনই স্টুডেন্ট তখন, ঠিক তো। তো আমাদের তো টাকা পয়সার কোনো সোর্স ছিল না তখন। ও আমাকে বললো তুমি লোন নাও কারো কাছ থেকে, আমি যখন জব করব আমি জব করে দিয়ে দেবো। উদ্যোগটা আপনাকে নিতে বলছিল। হ্যাঁ। তারপরে আমি বললাম আমি এতগুলো টাকা কোথায় পাবো, আমাকে কে লোন দিবে। তারপরে ও তখন আমার মাথায় একটা চিন্তা আসলো যে আমার কিছু অর্নামেন্টস ছিল আমার বাবার দেয়া, তো সেই অর্নামেন্টস গুলো আমি সেল করব। তো ওকে আমি বললাম যে আমার অর্নামেন্টস গুলো আছে, এগুলো আমি সেল করে দিই। তো সে ঠিক আছে তুমি এটা করো, আমি জব করে তোমাকে আমি সবকিছু ফিরিয়ে দেবো, আচ্ছা টেনশন করতে হবে না এটা নিয়ে, আর মন খারাপ করতে হবে না। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তারপরে আমি বাসায় আসলাম 31 জানুয়ারির আগেই, এসে সবকিছু মানে গোপনে বাসা থেকে নিয়ে আসি, নিয়ে এসে আমি এগুলো সেল করি। বাসা থেকে সমস্ত আপনার যে অর্নামেন্টস ছিল সেগুলো নিয়ে গিয়ে নিজে নিজে বিক্রি করলেন হ্যাঁ, বিয়ের প্রয়োজনীয় টাকা সংগ্রহ করার জন্য। সবগুলো। তারপর আমাদের মার্কেটে না, আমাদের যে মার্কেট সেখানে না, এখান থেকে অনেক দূরে একটা মার্কেট ছিল, সেখানে যেন আমার বাসায় মানে কেউ সমুদয় জানতে না খরচ পারে। আপনি নিজে নিজে আমি সংগ্রহ নিজে। করছেন। তারপর তারপরে 10,000 টাকা হলো সেখানে। তো আমি ওকে জানালাম যে টাকার অ্যারেঞ্জ হয়ে গেছে, তুমি আসো। তারপর 31 জানুয়ারি যখন আসে, সারা রাত মানে ঘুম হয়নি আমার, মানে প্রচন্ড ভয় কাজ করছে মনের মধ্যে, আবার নতুন একটা চিন্তা, একটা হ্যাঁ রোমান্স কাজ করছে। তারপর ও আসলো, আসার পরে ও আমাকে ফোন মানে আসার আগে আমাকে জিজ্ঞেস করলো যে তোমার জন্য আমি কি আনবো। তা আমি বললাম যে আমার জন্য বেশি কিছু আনতে হবে না, তুমি আমার জন্য টিপ নিয়ে আসো। আচ্ছা তারপরে বলে যে ঠিক আছে, টিপ আর চুড়ি নিয়ে আসবো। আচ্ছা চুড়ি লাগবে না, তুমি শুধু টিপ নিয়ে আসো, 5 টাকা দিয়ে টিপ নিয়ে আসো। কারণ ওর কাছে তো বেশি টাকা ছিল না, আবার আসবে ভাড়া। তারপরে ও আসলো, আজিমপুরে আসলো, দুইজনই শীতের সকাল, দুইজনই খুব কুয়াশা ছিল। আপুর ওইখানে গেলাম, যাওয়ার পরে আমি শাড়ি পরছিলাম, শাড়ি পরা শেষ হওয়ার পরে আমি বললাম যে আমার টিপ দাও। আচ্ছা তারপরে ও বললো সরি, আমার টিপটা আনতে মনে নেই। তো এইটুকু কথা শোনার পরে মানে আমার একটু কষ্ট লেগেছে। আপনি তো একটা জিনিসই হ্যাঁ, চেয়েছিলেন শুধু 5 টাকা একটা টিপ। তারপর তারপর বললো যে সরি। তো গত রাতে আমার ফ্রেন্ডরা মিলে ওয়াইন কেনার জন্য 500 টাকা চাঁদা ধরে। তো সেখানে আমি টাকাটা দিলাম, কিন্তু আমি খাইনি, বিশ্বাস করে আমি খাইনি। ওদের সাথে আমার এটা নিয়ে একটু রাগারাগি হয়েছে, যে কারণে আমার মনে ছিল না। তারপরে আমি এটা নিয়ে আমি কোশ্চেন করি। আপু এবং দুলাভাইয়ের কাছে আসলেন আপনার বিয়ের ব্যাপারে। হ্যাঁ, তারপরে আমরা কোর্টে গেলাম আপুর ওখানে। কোর্টে যাওয়ার পরে আপু বললো, ওখানে একটা কাগজে সাইন নিল, সাইন নেওয়ার পরে বললো যে তোমরা এখন বাসায় যাও। তা আমরা ভাবলাম যে সাইন নেওয়া ওটা মনে হয় মানে ওটাই মনে হয় বিয়ে। আচ্ছা আচ্ছা। তখন মানে কোর্টের বিয়ে ওরকম, আর বাসায় যে কাজী দিয়ে যে বিয়েটা করে এটা মনে হয় মানে দুই রকম আমরা ভাবলাম। তারপরে বাসায় গেলাম। তারপর বাসায় যাওয়ার পরে দেখি যে সন্ধ্যার দিকে আপু আসছে বাসায়, তারপর আরো লোকজন আসছে, হুজুর নিয়ে আসছে। তারপর সেখানে আমাদের বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে আমরা সেখানে ছিলাম, ওই দিন ছিলাম। থাকার পরে আমি এখন চিন্তা করতেছি যে আমার বাসাটা কিভাবে ম্যানেজ করব। এর মধ্যে আবার আমার আন্টি, ছোট আন্টি ফোন দেওয়ার পরে আমি আন্টিকে বললাম যে আন্টি আমরা বিয়ে করে ফেলছি। এরপর যত প্রয়োজনীয় কাগজপত্রগুলো আপনারা কোর্টেই সাইন করেন। এখানে আমি দেখতে পাচ্ছি আপনার নিকাহনামা, এখানে একটা ইয়েও দেখছি আমি নোটারি পাবলিকের। 7 লাখ টাকা আমাদের কাবিন ছিল। এবং এখানে উল্লেখ আছে একটা জায়গায় দেখছি যে আপনি যে সেটি যে সমস্যা আছে এটার কারণে আপনাকে ছেড়ে যাবে না, এই ধরনের কিছু উল্লেখ এখানে দেখতে পাচ্ছি আমি। এই কথাটা সে আমাকে বলেছিল। আমি যখন তাকে বললাম যে আমি তোমাকে বিশ্বাস করি না, তখন বললো যে তুমি যত রকম এভিডেন্স চাও আমি সেটা তোমাকে দিব। সে নিজে থেকে এই কাজগুলো করেছিল। আচ্ছা, তারপরে আপুকে বললাম যে এখন তো আমার বাসায় একটু ম্যানেজ করতে হবে আপনাকে। আবার আন্টিকে আমি বলে দিলাম, বলে দেওয়ার পর আমি টেনশন করছি যে এখন তো আন্টি আমার বাসায় বলে দিবে, বলে দেওয়ার পরে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে।
তারপর আপু আমার বাবা আমাকে ফোন দিল, ফোন দিয়ে একটু মানে উনি মানে কিভাবে কনভিন্স করছে আমি জানি না ঠিক। তারপরে আমার বাবা মা আমাকে ফোন দেয়, ফোন দেওয়ার পরে আমি তাদেরকে একটা রিকোয়েস্ট করি যে যত মিসবিহেভ করা দরকার আমার সাথে করেন আপনারা, কিন্তু ওকে কিছু বলবেন না। সবসময় আগলে রাখছেন হ্যাঁ, ভালোবাসার মানুষটিকে। ওকে কিছু বলবেন না। তারপর তারপরে বললো যে তোমরা বাসায় আসো। বাসায় গেলাম, খুব ভয়ে ভয়ে বাসায় গেলাম। যাওয়ার পরে আমি তো আগেই রিকোয়েস্ট করলাম যেন ওকে কিছু না বলে। তা আমি বললাম যে জামাইকে যেভাবে ইয়ে করতে হয়, অ্যাকসেপ্ট করতে হয়, আপনারা দয়া করে সেটুকু করেন আমার দিকে তাকিয়ে, আর কিছু না। কারণ আমি তো এটুকু আমার বিশ্বাস ছিল যে আমি ভীষণ আদরের ছিলাম। আমি একটা হয়তো জিনিস খুব বড় কোনো সমস্যা হবে না। হবে না। তো যাই, বাসায় যাওয়ার পরে সন্ধ্যা হয় বাসা যেতে। তো সেদিন ছিলাম, পরের দিন আমার বাবা আমাকে ডেকে কিছু কথা বললো। বলার পরে যাক নিজের ওগুলো হজম করলাম, ওকে আর বুঝতে দেয়নি। তারপর সেখান থেকে আমরা ঢাকায় চলে আসলাম। ঢাকায় চলে আসার পরে ও চিটাং চলে গেলাম, আমি তো ঢাকায় থেকে গেলাম। আচ্ছা, তারপরে আমাদের মানে খুব ভালো মানে একটা সম্পর্ক যাচ্ছিল তখন। আচ্ছা। আমি যখন রাস্তায় বের হইতাম, মানে ছেলেদের গায়ে কোনো যদি মানে ভালো জামা কাপড় দেখতাম, আমি চিন্তা করতাম যে ওর জন্য ওটা কিনবো। তারপর মার্কেটে গেলে সবসময় মানে সার্বক্ষণিক একই চিন্তা, আফিককে কিভাবে বেশি করে সাজানো যায়। আফিক মানে সারাক্ষণ আমার মাথার ভিতরে আফিক ছিল যে আমি তখন মানে অবশ্য আমি ছোট থেকে বড় হই আমরা খুব মানে বিলাসিতার মধ্যে। আচ্ছা। মানে চোখে একটা ড্রেস পরলে সেটা আমরা কিনে নিতাম, যে প্রয়োজন সেভাবে আমরা কখনো ড্রেস আফিকের কিনি। বাড়ির পরিবেশটা ওই রকম ছিল না, তাই আপনার মনে হচ্ছে যে ওকে কিভাবে আরো বেশি করে ভালো রাখা যায়। তারপরে আমার সবসময় চিন্তা ছিল আমার হাতে যত টাকা আসতো, আমার বাবা মা আমার পড়ালেখার জন্য যত টাকা দিত আমি সেভ করতাম, সেখান থেকে সেভ করে করে ওর জন্য আমি এটা সেটা কিনতাম। তখন 2005-এ কালার মনিটর মানে মোবাইল সেট খুব কম লোকের হাতে ছিল, তখন তো ব্ল্যাক এন্ড হোয়াইট সেট ছিল। আমি ওকে একটা সেট কিনে দিই। মানে জামা কাপড়ের দিক থেকে শুরু করে ওর হাত খরচের টোটাল টাকা পয়সা তখন আমি ওকে দিই। মানে কিভাবে মানে আমার আফিক বাদশাত্ব না যে না আমাকে এভাবে টাকা দেওয়ার দরকার নাই বা কিছু বলতো না, না কখনো কিছু বলতো না। তারপরে মানে খুব একটা আমার মনে হচ্ছে কি আমি তখন স্বর্গরাজ্যে ছিলাম, তখন আমার মানে কোনো কিছু খেয়াল থাকতো না। সেই 7টি স্বর্গ অলরেডি পাওয়া হয়ে গেছে আপনার। হ্যাঁ, এরকম। তারপরে ও এক পর্যায়ে আমাকে বললো কি তুমি ঢাকায় থেকো না, তুমি বাসায় চলে যাও। তাই আমি বললাম যে কেন? তারপরে বললো যে তুমি ঢাকা থাকলে আমার মনে হয় আমি তোমাকে হারাই ফেলবো। কারণ ও সব সময় এরকম করতো। আপনি কি তখনও অসুস্থ থাকছে, তার যে লিভারের সমস্যা? খুব বেশি। মানে যখন আমি শুনতাম যে ও অসুস্থ, ওর জ্বর, তখনই আমি সঙ্গে সঙ্গে আমি কোরআন শরীফ নিয়ে বসে যেতাম, নামাজ পড়তাম, আল্লাহর কাছে কান্নাকাটি করতাম যে ও যেন সুস্থ হয়ে যায়। তারপর ও আমি বাসা চলে গেলাম। বাসা যাওয়ার পরে মানে ওর মনে তখন একটা কাজ করতো যে ও অসুস্থ, না জানি আমি ওকে ছেড়ে চলে যাই। আচ্ছা আচ্ছা। আমি যে অসুস্থ তখন এটা ওর মাথায় ছিল না, ওর মাথায় ছিল ও অসুস্থ, আমি ওকে যদি ছেড়ে চলে যাই। তারপরে আমি বাসা চলে গেলাম, সেখানে ও আসতো কিছুদিন পর পর। তো আমি একটা ভালোবাসার মানুষকে মানে নতুন করে জীবন দেওয়ার জন্য মানে আমি যতটুকু সম্ভব সেভাবে চেষ্টা করতাম। ও খেতে পারতো না, আমি ওকে খাওয়াতাম। আপনাকে একসাথে থাকতেন তখন? হ্যাঁ, আচ্ছা, একসাথে আমাদের বাসায়। আচ্ছা। তারপরে আমি দেখি যে ও খেতে পারে না, তখন আমি কি করতাম, একসঙ্গে দুজন খেতে বসতাম। একসঙ্গে খেতে বসলে তখন আমি আস্তে আস্তে খেতাম, ওকে বলতাম তুমি তাড়াতাড়ি করে খাও। তারপর ওর খাওয়া যখন শেষ হয়ে যায় তখন আমি একটু মুখে দিতাম, মুখে দিয়ে বলতাম কি তুমি যদি আরেকটু না খাও আমি কিন্তু এইটুকু খাবো না। মানে ওকে খাওয়ানো আর কিছু না। তার লিভারের প্রবলেম, ওর আবার আরেকটা প্রবলেম ছিল, আলসার ছিল। তো এগুলো তো সবসময় বেশি করে খেতে হবে। তো আমি ওকে এভাবে করে খাওয়াইতাম। ভালোবাসার এই মানুষটির যে কষ্টগুলো দেখতেন তখন কিভাবে তাকে তার পাশে থাকতেন আপনি? আমি মানে আমি সবসময় মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করতাম যে আল্লাহ আমি তাকে একটা মিনিটের জন্য আমার আগে যেন সে দুনিয়াটা থেকে না যায়, আগে যেন আমি যাই তারপর যেন সে যায়। কারণ আমি যখন আমাদের বিয়ে হওয়ার পর থেকে আমি পুরোপুরি তার প্রতি উইক হয়ে পড়ি। কারণ একটা মানুষকে যে কতটুকু ভালোবাসতে পারে এটা আমি বোঝাতে পারবো না। আমি বোটানিতে পড়তাম, আমি তো জানতাম যে মানে বনজ ঔষধগুলো সম্পর্কে আমার একটু আইডিয়া ছিল। তো সেখানে ওর লিভারের প্রবলেমের জন্য, ওর খাবারের রুচির জন্য বিভিন্ন গাছের ছাল তুলে আমি মানে আমার মা কখনো আমাকে দিয়ে কোনো কাজ করায়নি। আমি ওর জন্য
সব মানে বিভিন্ন গাছের ছালগুলো উঠে এনে আমি বাড়তাম, বেটে এগুলো রস করতাম, রস করে করে মানে কিভাবে ওকে সুস্থ করা যায়। তারপর মানে এইভাবে একটু বেশি করে খাওয়ানোর চেষ্টা করতাম। তবে লাস্ট আমার বাবা আমার জন্য কিছু টাকা রাখছিল ব্যাংকে আমার ট্রিটমেন্টের জন্য। সেই টাকাটা আমার বাবা মায়ের অজান্তে আমি ওঠাউঠি করি। আমার বাবা মা কেউ জানে না, আফিকের ফ্রেন্ডরা জানে। আপনার ত্বকের যে সমস্যাগুলো ছিল হাতে এবং পায়ের, যেটার জন্য আপনি একদিন স্বপ্ন দেখেছিলেন যে হাতের ত্বকের সার্জারি করাবেন, সেই টাকা দিয়ে মেহেদির রং অনেক গভীর ভাবে ফুটে উঠবে আপনার হাতে, সেই সঞ্চিত টাকাটা খরচ করে দিলেন আপনার সবচেয়ে ভালোবাসার মানুষটি আকিফের জন্য। তারপর ওকে আমি ট্রিটমেন্টে যত খরচ সব সব টাকা আমি বিয়ার করি ওর জন্য। তারপর ও অনেক ট্রিটমেন্ট করানোর পরেও মানে ও সুস্থ হচ্ছিল না। তারপর লাস্ট ঢাকায় একটা ডাক্তার দেখানো হয়, ওর ফ্রেন্ডের একটা রিলেটিভস হয়, তো সেখান থেকে ট্রিটমেন্ট করানোর পর ও সুস্থ হয়। সুস্থ হওয়ার পর মানে ও পুরোপুরি সুস্থ হয়ে যায়। সুস্থ হওয়ার পর আমরা যখন বাসায় থাকতাম, আমার বাবা মা ও বিষয়টা মানে খুব ভালো একটা দেখতো না। আমার বাবা মা চেষ্টা করতো আমার মানে ওর সাথে ডিভোর্স করানোর জন্য, যে একটা ছেলে অসুস্থ, একটা মরা লাশ নিয়ে আমি টানছি। আমার বাবা মা সবসময় যেত যে ঠিক আছে তুমি ওখান থেকে চলে আসো, তোমাকে আমরা ডিভোর্স করে দিচ্ছি, তুমি চলে আসো। আমার অসম্ভব, আমি তোকে ছেড়ে আসার জন্য আমি ওকে বিয়ে করিনি, আমি ওকে ছেড়ে আসতে পারবো না। তারপরে আমি ওকে বলতাম যে দেখো তুমি ঠিক মতো ট্রিটমেন্ট করাও না, তুমি খাচ্ছ না। আমার বাবা মা আমার পিছনে লাগছে আমাকে ডিভোর্স করানোর জন্য, আমি তো ডিভোর্স করানোর জন্য তোমাকে বিয়ে করিনি। ও তখন আমাকে জড়ায় ধরে ধরে মানে কাঁদতো যে তুমি আমাকে ছেড়ে যাও না, তুমি যদি আমাকে ছেড়ে যাও তাহলে আমি বাঁচবো না। ও খুব খুব জড়ায় ধরে ধরে কাঁদতো। তা আমি বলছি না, আমি তো তোমাকে ছেড়ে যাওয়ার জন্য বিয়ে করিনি, আমি কখনো ছাড়বো না তোমাকে। তারপর আমার সবসময় প্রার্থনা ছিল যে ওকে আমি কিভাবে সুস্থ করবো, কিভাবে সুস্থ করবো। ও সবসময় মাথায় কাজ করতো অনেক। আমি নিজেও অনেক ডাক্তারের কাছে আমি ছুটছি ওকে নিয়ে, সেই প্রেসক্রিপশন গুলো আমার কাছে এখনো আছে। আমি আমার ওয়ার্ডরোবের ড্রয়ারটা খুললে আমি এখনো সেই প্রেসক্রিপশন গুলো আমার যখন চোখের সামনে পড়ে আমি আর সহ্য করতে পারি না। একটা মানুষকে নিয়ে আমি এত এত জায়গা আমি দৌড়াইছি, এত ডাক্তারের কাছে আমি দৌড়াইছি ওকে নিয়ে, ওকে সুস্থ করার জন্য। একটাই লক্ষ্য ছিল ওকে সুস্থ করার জন্য। তারপর ঢাকায় ফার্ম গেটে একটা ডাক্তার দেখানোর পর ও সুস্থ হয়। সুস্থ হওয়ার পর ও যখন অসুস্থ ছিল তখন আবার আমি ওকে জব করতে দেইনি। তা আমার টেনশন ছিল ও যদি শিপে ওঠে, ওর যদি একটা অ্যাক্সিডেন্ট হয় তখন আমি আর বাঁচতে পারবো না, ওকে আমি জব করতে দেইনি। তা আমার বাসায় যখন ও আসতো, আমার বাবা মাও দেখি বিষয়টা বেশি একটা পছন্দ করতো না। তখন আমি চিন্তা করতাম যে আমাদের যদি আলাদা একটা বাসা হইতো, আমি মানে মন প্রাণ ভরে ওরা আমি সেবা যত্ন করতে পারতাম। তখন আমি জবে ঢুকি, পড়াশোনা থাকা অবস্থায় আমি জবে ঢুকি। আমি নুর আলম সিদ্দিকী গ্রুপে একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে জব করি। তো সেখানে আমি তো রান্না করতে পারি না, অনেক কষ্ট করে আমি রান্না করতাম, ওর সেবা যত্ন করতাম। আমি আবার অফিস করতাম, 9টা থেকে 6টা পর্যন্ত আমার অফিস ছিল। সারা রাত থেকে আমি ওর সেবা যত্ন করতাম। তারপর সকালে উঠে আবার রান্না করতাম, রান্না করে ওকে দিয়ে আসতাম। তারপর ও আস্তে আস্তে সুস্থ হলো। সুস্থ হওয়ার পরে হঠাৎ করে দেখি যে একটা ফোন আসছে ওর মোবাইলে। আমি ওকে জিজ্ঞেস করলাম যে নাম্বারটা কার। তো ও বললো যে আমি জানি না। তো আমাকে জিজ্ঞেস করলো তুমি আবার কাউকে দাওনি তো আমাকে পরীক্ষা করার জন্য, জানি অন্যদিকে ডাইভার্ট হয়ে যায় কিনা। তারপরে আমি বললাম যে না, বিশ্বাস করে আমি কাউকে নাম্বারটা দিইনি। তারপর বললো যে না, তুমি নাম্বারটা দিছো। তারপর সে বললো যে দেখো তুমি যদি নাম্বারটা দিয়ে থাকো তাহলে কিন্তু অনেক সমস্যা হবে, আমি বলে দিচ্ছি। তো সেই নাম্বারটা একটা মেয়ের ছিল, ওর জুনিয়র, ওর একটা জুনিয়র ছিল নাম অপু। অপুদের পাশে বাসা থাকতো মেয়েটা। তো অপু একদিন আফিকে ফোন দিয়ে সেই মেয়েটাকে ফোন করে। তো ফোন করার পরে সেই মেয়েটার নাম্বারটা সেভ করে রাখে। মেয়েটার নাম ছিল সুমি, কুমিল্লায় ওর বাড়ি।
ওর নাম্বারটা সেভ করে রাখার পরে ও মানে সবসময় আফিকে ডিস্টার্ব করতো। তো আমাকে বাবা বলতো যে তুমি নাম্বারটা দিছো, আমি বলছি না আমি নাম্বারটা দিইনি। তো ও আমার সামনে মেয়েটাকে খুব অকথ্য ভাষায় গালাগালি করতো যাতে ফোন না করে। তারপর মেয়েটা কখনো থামেনি, ফোন করে যাচ্ছে অনবরত। তারপরে ও ওর ফ্রেন্ড সার্কেল সবাইকে নাম্বারটা দিল যে মেয়েটাকে ডিস্টার্ব কর। ওর ছোট ভাইকে দিল, ওর ছোট ভাই পর্যন্ত ওকে অনেক গালাগালি করতো, সুমিকে অনেক গালাগালি করতো ওর জন্য ফোন না করে। তারপর ও কখনো থামেনি। তারপর আমি যখন অফিসে ছিলাম একদিন শুনলাম যে ও মেয়েটার সঙ্গে দেখা করছে। তারপরে আমি ওকে কিছু জিজ্ঞেস করিনি, জিজ্ঞাসা না করে সেই নাম্বারটা আমি খেয়াল রাখার পরে আমি দেখি যে ও আবার কথা বলে কিনা। তারপরে আবার একদিন অফিস থেকে আসলাম, এসে দেখি যে ও মানে ভাত তরকারি আমি যা রান্না করে রেখে গেছি কিছুই খায়নি। তা আমি ভাবলাম যে নিশ্চয়ই বাসায় ছিল না, বাইরে ছিল কোথাও। তারপরে দেখি ওর মোবাইল, ওর পকেট থেকে কুমিল্লার একটা টিকিট পাই, আমি কুমিল্লা বাসের টিকিট পাই। ও গোসল করতে গেছে, এসে ড্রেস চেঞ্জ করে গোসল করতে গেছে। গোসল করতে থাকা অবস্থায় মেয়েটার ফোন আসে। মেয়েটার ফোন আসার পরে আমি ওকে জিজ্ঞেস করি যেটা কার নাম্বার, কে ফোন করছে তোমাকে? বললো এটা আমার অফিসের এক মেয়ের নাম্বার, সরি আমার অফিসের এক লোকের নাম্বার। তো আমি বললাম যে লোকের নাম্বার তুমি কথা বললো, আমি তো মেয়ের কণ্ঠ শুনলাম। ও বললো যে না মেয়ের কণ্ঠ না, এটা ছেলের কণ্ঠ, তুমি ভুল বুঝতেছো। আমি তো অসম্ভব, আমি মেয়ের কণ্ঠ শুনলাম। তারপর বলছে না মেয়ের কণ্ঠ না। তাই আমি বললাম যে ঠিক আছে তুমি মোবাইলটা দাও, আমি ফোন করে দেখবো ছেলে না মেয়ে। তারপরে ও এক পর্যায়ে মানে খুব চাপাচাপি করে নামটা নিয়ে, এবং আমি খুব জিদ ধরি যে আমি দেখবো। তারপরে ও আমাকে খুব মার দেয়, আপনার গায়ে হাত তোলে। আমাকে অনেক মার দেয়। তারপরে আমি বললাম যে তুমি যাই কিছু করো, আমাকে যদি মেরেও ফেলো তারপরে আমি দেখবো যে তুমি আসলে কার সাথে কথা বলছো। তারপরে ও বললো যে আমি বললাম যে আমার অফিসের। তারপরে আমি বললাম যখন যে ফোনটা দেওয়ার জন্য অনেক চাপাচাপি করে, আমি সুইসাইড করবো বলছি। তারপর নাম্বারটা দেয়, দেওয়ার পরে আমি ফোন করে দেখতে নিয়ে। তারপর বললো যে মেয়েটার সাথে আমরা বিজনেস করি, তার নাম্বার। আমি বললাম যে তুমি বিজনেস করো, আমি তো ওয়াইফ হয়ে জানতাম যে তুমি বিজনেস করো। তারপর ও বললো যে হ্যাঁ। তারপর আমি বললাম সেই মেয়েটাকে, আমি বললাম যে দেখো, আমি ফোন করে বললাম যে দেখো আমি ওর ওয়াইফ, তো তুমি আর ফোন করো না ওকে। তুমি যদি ভালো চাও কখনো ফোন করো না, কারণ একটা ম্যারিড ছেলে কখন একটা মেয়ের সাথে রিলেশন করে যখন তার বাজে কোনো উদ্দেশ্য থাকে। তো তুমি, আমার মনে হচ্ছে তুমি ভালো মেয়ে, তুমি ওর সাথে আর যোগাযোগ করো না। মেয়েটিকে এভাবে বোঝানোর চেষ্টা করলেন আপনি? হ্যাঁ, বোঝানোর পরে সেই মেয়েটা আবার সঙ্গে সঙ্গে ওকে ফোন দেয়। ফোন দেওয়ার পরে আমি বললাম যে আফিককে বললাম যে তুমি লাউড স্পিকার দাও, আমি শুনবো কি বলেন। তারপরে ও বললো যে আমি একটু আগে আমাকে একটা মেয়ে ফোন করে এসে যা যা বলছে এগুলো কি সত্যি। তা আমার খুব কষ্ট লাগছে কথাটা শুনে, যে সে আমাকে একটি মেয়ে বললো, একটি মেয়ে। আমি যেখানে বললাম যে আমি তার ওয়াইফ, সেখানে সে বললো কেন একটি মেয়ে। তারপরে আমি আমার চিৎকার করে বললাম আমি তো তোমাকে বলিনি যে আমি একটা মেয়ে, আমি তো বলছি যে আমি তার ওয়াইফ। তারপর তুমি কেন বিশ্বাস করছো না? তারপরে আফিক তাকে কনভিন্স করার পরে বললো যে তুমি ওসব ধরো না। তারপরে আমি আবার ওকে ধরলাম যে তুমি কি বললাম এটাকে, আমি কি তোমার ওয়াইফ না? সে কোনো কথা বলে চুপ করে আছে। এই ঘটনাগুলো তো ঘটছে যখন সে সুস্থ হয়েছে তারপর থেকে? হ্যাঁ, তারপর থেকে। তারপরে এর মাঝখানে আবার প্রথম দিকে 8 মাস চাকরি করে। অসুস্থ যখন ছিল আমি তো প্রথমে জয়েন করতে দেইনি। তারপরে ও 8 মাস চাকরি করার পর অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হওয়ার পরে তো এই ঘটনার পরে সেদিন ও আমাকে অনেক মারে, অনেক। আবার হাত তুলে আপনাকে? হ্যাঁ। তারপর সেদিন আমি সুইসাইড করার জন্য বিষ খাই। ও চলে যায়, বাসা থেকে চলে যায়, আমি বিষ খাই। বিষ খাওয়ার পরে আমি অফিসে ছিলাম, ফোন দিয়ে দেখি তো নাম্বারটা বিজি। তারপরে আমি বলি যে তুমি কার সঙ্গে কথা বলছো? ওই মেয়েটাকে আমি ফোন দিয়ে দেখি দুজনের নাম্বার বিজি। তখন অফিস থেকে বাসায় চলে আসি। বাসায় এসে নামাজ পড়লাম। নামাজ পড়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলাম যে সুইসাইড করা তো মহাপাপ, এর জন্য যেন আল্লাহ আমাকে ক্ষমা করে। নামাজ পড়লাম। তো আমার অফিসের আমার এক ভাই ছিল, মানে সে আমাকে বোন ডাকতো। তো আমার মার সঙ্গে একদিন পরিচয় করা দেওয়ার জন্য তাকে নিয়ে আসি বাসায়। তো সেই সূত্রে আমার বাসাটা এসে চিনছে। তারপর
অফিসে সে যখন শুনলো যে আমি অফিসে নেই, আমার জুতা জুতা মানে দরজা থেকে আমার জুতাটা দেখা যেত যে নেই, আমাকে ফোন দিল যে কি কোনো সমস্যা। সে আবার সব জানতো, আমি তাকে সব বলতাম যে ভাইয়া এরকম করছে। তো তারপরে সে আমাকে ফোন দিল যে কি অবস্থা, তুই বাসে গেছিস কেন? তা আমি বললাম আমি নামাজ পড়ছি, আপনি পরে ফোন দেন। তারপর উনি বললো যে এখন কিসে নামাজ? আমি বলছি আপনি ফোন রাখেন, আমি পরে ফোন দিচ্ছি। তারপর ফোনটা আমি অফ করে দিই। ফোনটা অফ করে দিয়ে আমি ওষুধ খাই, বিষ খাই। বিষ খাওয়ার পর মানে যখন আমার চোখ টোক সব বন্ধ হয়ে যাচ্ছে, তখন আমি ফোনটা অন করি যে সবাইকে আমি জানাবো। তখন আমি আফিককেও ফোন দিই। ফোন দিয়ে আমি ওকে বলি যে তোমার আপদ দুনিয়া থেকে চলে যাচ্ছে, তুমি আর টেনশন করো না। তারপর আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে। আমি বলছি আমি মরে যাচ্ছি, তোমার আর কোনো টেনশন করতে হবে না, আমি বিষ খাইছি। তারপর বললো তুমি বিশ্বাস করো আমি আর কখনো মেয়েটার সাথে কথা বলবো না, তুমি সুস্থ হয়ে যাও, তুমি ডাক্তারের কাছে যাও। তারপরে আমি বললাম যে না আমার তো বেঁচে থাকার কোনো দরকার নেই, আমি মরে যাচ্ছি, এখন আর বাঁচার কোনো ওয়ে নেই। তারপরে এর মধ্যে আবার সেই ভাড়াটা আসছে, আসার পরে আমি গ্রিলে লক করে দিই। লক করে দেওয়ার পর উনি বলতেছে আমি চিৎকার করবো তুমি যে দরজা না খোলিস। তারপরে আমি বললাম যে না আমি দরজা খোলার জন্য তো ওষুধ খাইনি, আমি মরে যাওয়ার জন্য ওষুধ খাইছি। তারপরে ওনার অনেক চাপাচাপি আমি দরজাটা খুলি। খোলার পরে উনি আমাকে ডাক্তার কাছে নিয়ে যায়, উনি গিয়ে ট্রিটমেন্ট করে, আমি সুস্থ হই। সুস্থ হওয়ার পরে উনি আফিকে ফোন করে যে ও মানে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো, তুমি একবার জন্য দেখতে আসলে না। তারপর বললো কি ও আমার থেকে খুব ভালো বোঝে, ওকে দেখার মানে আমার তো দেখার দরকার নেই। তারপর মানে এই কথাটা আমি তখন জানি না, আমি অনেকদিন পরে আমি যখন পুরোপুরি সুস্থ হয়ে যায়, পুরোপুরি সুস্থ হইতে আমার অনেকদিন সময় লাগছে। তারপরে এর মধ্যে আবার ও চাকরি করে না, ও চিটাগাং থাকে। আমি যখন সুস্থ হয়ে যাই ও একদিন আমাকে ফোন দিল যে আমাকে কিছু টাকা দাও, আমার বাড়ি থেকে টাকা দিচ্ছে না, আমি মানে 3 বেলার মধ্যে 1 বেলা খাই, আমার ফ্রেন্ডরা 3 বেলা খায়, আমি সবাইকে বলি যে আমি খাবো না, আমার খিদা নেই বলে বলে ও মানে ঘুমায় থাকে। তারপরে আমি ওকে বললাম যে তুমি আসো টাকা নিয়ে যাও। তারপর তখন ওই মুহূর্তে আমার কাছে টাকা ছিল না, আমার হাতে একটা রিং ছিল, লাস্ট আমার সব অর্নামেন্ট সেল করার পর লাস্ট আমার হাতে একটা রিং ছিল। সেই রিংটা আমি ওকে দিই, যেটা তুমি সেল করো, এটা সেল করে তুমি টাকা নিয়ে যাও। তারপর ও ওটা সেল করে, আমার বোনকে নিয়ে যায়, বলতে আমি একা যদি যাই তাহলে স্বর্ণকাটা কি ভাববে, আমি তোমার বোনকে নিয়ে যাচ্ছি। তারপর আমার বোনকে নিয়ে ও রিংটা সেল করে নিয়ে ও চিটাগাং যায়। যাওয়ার পর ওই টাকাটা দিয়ে কিছুদিন চলার পরে আবার ও মানে ও যে ফরেনশিপে ওঠার জন্য মানে গোপনে গোপনে চেষ্টা করছে সেটা আমাকে কখনো বলেনি। তারপর আমার বাড়িওয়ালা একদিন হঠাৎ করে আমাকে বললো যে আপনি যদি বাসায় 2 দিন না থাকেন তাহলে আপনার হাজবেন্ডকে আমি একটা মেয়ের সাথে ধরাই দিতে পারবো। তা আমি বললাম যে আপনি সব কি বলছেন? বলছে হ্যাঁ সত্যি বলছি, আপনি শুধু 2 দিনের জন্য বাসা থেকে চলে যান, আপনার হাজবেন্ডকে একটা মেয়ের সাথে আমি ধরাই দিব। তারপরে আমি ওকে জানালাম যে উনি এই কথাগুলো বলছে। তারপরে বললো যে তুমি এগুলো কানে নিও না, উনি এমনি দুষ্টামি করতেছে। আমি বললাম দুষ্টামি করার তো অনেক বিষয় থাকে, এটা কেন বলবে? তো ও আমাকে বোঝাইলো, বোঝানোর পরে আমি বুঝলাম মনে মনে মানে এখন তর্ক করে তো লাভ নেই, যে সত্যিও হতে পারে, কারণ আমি সারাদিন বাসায় থাকি না। আমরা যে দোকান থেকে সবকিছু কিনতাম, তো ওই মাসটা আমরা বাকি সবকিছু কিনি, মানে সবকিছু আমার জব দিয়ে চলতেছে, ও তখন জব করে না, তো হচ্ছিল না টাকা, আসলে টাকা হচ্ছিল না, আমি 9,000 টাকা স্যালারি পাইতাম। তো সেখানে আমি আমার ঘরের জন্য যা যা দরকার সব জিনিস সবকিছু আমার টাকা দিয়ে কেনা হয়ে গেছে। যদিও কেনার সময় বলছিল যে অর্ধেক টাকা আমি দিব, কিন্তু লাস্ট পর্যন্ত ও দেয়নি। তারপর যখন ফ্রিজ কিনি, লোনে ফ্রিজ কিনি, বাসা থেকে আমার বাবা 12,000 টাকা দেয়, আর বাকি টাকাটা আমি পার মান্থ 2,000 করে দিচ্ছি দোকানে, আর বাকি থাকে 7,000। সেই 7,000 টাকা দিয়ে আমাদের দুজনের হয় না, ও যখন আমার বাসা থাকে। মানে আমি তো বলছি যে আমি রান্না করতে পারি না, আমি মাংস মাছ এগুলো মানে কিছুই রান্না করতাম না, শুধু নিরামিষ সবজি রান্না করতাম আর ভাত। এইটুকু তো 7,000 টাকা যায় না। আমার বাসা ভাড়া ছিল 1,000 টাকা, জিরানি বিকেএসির পাশে, ওদিকে বাসা ভাড়া খুব চিপ, 1,000 টাকা বাসা ভাড়া। তো তারপর থাকে 6,000 টাকা, সেই 6,000 টাকা দিয়ে আমাদের হয় না।
তো ওর ফ্রেন্ড একদিন আমাকে বললো যে আমরা আফিককে ধরছি, যে তুই তোর বউ থেকে টাকা নিয়ে মেয়েটার পিছনে ঢালিস, তোর লজ্জা করে না, তোর কষ্ট হয় না? তখন আমি বুঝলাম যে আমার টাকাগুলো কোথায় যায়। মানে প্রত্যেক মাসে মাসের মাঝামাঝি সময় হয় টাকা শেষ হয়ে যায়, আমি আমার বাবা মা থেকে টাকা নিয়ে আসি প্রত্যেক মাসে। তো আমার খুব লজ্জা লাগতো বিষয়টা, যে এত কিছু, মানে আমি জব করার পরেও মানে বাসা থেকে টাকা আনতে হয়। তারপরে ওর মা ধরতে আছেই, মানে এটা কি প্রায় আপনার সাথে আপনার গায়ে হাত তোলা, এটা কি প্রায় ঘটতো? প্রায় সময়। আর মেন্টাল টর্চার তো আছেই, মানে সকালবেলা ওর ডিম সিদ্ধ করে দিতে হবে, তা আমি ডিম সিদ্ধ করে দিই। তারপর ও বললো যে ডিম সিদ্ধ করছো, যে হ্যাঁ। তারপর খেতে যায়, বলে বেশি শক্ত হয়ে গেছে, খাবো না। তাই আমি বলছি তুমি কেমন করে খাও? বলছে একটু নরম, মানে কাঁচা কাঁচা থাকবে। তাই আমি বলছি ঠিক আছে, কালকে আজকে তুমি এভাবে খাও, কালকে আমি এভাবে সিদ্ধ করে দিবো। তো পরের দিন সিদ্ধ করি, কাঁচা কাঁচা রাখি, বলে যে না এভাবে খাবো না, হয়নি। মানে একটা ডিম সিদ্ধ নিয়ে। তারপরে বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি আরেকটু গরম করে নিয়ে আসতেছি। তারপরে বললো যে এভাবে আমি খাবো না। তারপরে আমি বললাম ঠিক আছে, তুমি দাঁত ব্রাশ করতে যাও, দাঁত ব্রাশ করতে করতে আমি ডিমটা সিদ্ধ করে নিয়ে আসি। মানে ও সবসময় প্রত্যেকটি বিষয় নিয়ে আপনার সাথে, প্রত্যেকটি বিষয় নিয়ে। তারপর আরেকদিন আমি রান্না করছি, রান্না করার সময় আমি দেখি আমার সেলফে যা যা ছিল, পারফিউম, পাউডার, চিরুনি, তারপর ব্রাশ, টিস্যু, সব দেখি খাটের নিচে। খাট আর সেলফের মাঝখানে যে মানে বেডশিটটা যে ঝুলে থাকে সেটা নিচে। তা আমি ওকে জিজ্ঞেস করলাম যে আফিক ওগুলা নিচে কেন? তারপর বললো যে আমি রাখছি। আমি বললাম যে কেন? বলছে যে ওখানেই ভালো লাগে। আমি বললাম যে আমি সেলফ কিনলাম তো এগুলো রাখার জন্য, তুমি ওখানে কেন রাখছো? তারপর বললো যে না ওখানেই থাকবে। তারপর এক জায়গায় না, এক একটা জায়গায় এক একটা, মানে খাটের এই কোণার একটা, মানে এগুলো করার উদ্দেশ্য কি আপনাকে মানসিক ভাবে কষ্ট দেয়া? মানে একটা ঝগড়ার জন্য একটা ইস্যু তৈরি করা। তারপর আমি বললাম যে তুমি তো সবসময় থাকো না, তখন আমি সকালবেলা অফিসে যাওয়ার সময় এমনি তাড়াহুড়া থাকে, আমি তো খুঁজে পাবো না, এগুলো একসাথে করো। তারপরে বললো যে না আমি একসাথে করবো না, এগুলো যেভাবে আছে সেভাবে থাকবে। তারপরে ও আমাকে খুব নোংরা ভাষায় একটা গালি দেয়, গালি দিয়ে আবার মারা শুরু করে দেয় যে আমি যেভাবে যেটা রাখবো সেভাবে থাকবে, এটা দিয়ে। তারপর সকালবেলা যখন রান্না করতাম, আমাদের ওখানে গ্যাস ছিল না, বিরিয়ানি বাজারে হিটারে রান্না করতাম। সকালবেলা ও বলবে একটু সাউন্ড হইতে পারবে না, যখন রান্না করবো একটু সাউন্ড হইতে পারবে না। তো হাঁড়ি পেতেলাম যখন পরে রাখবো, একটু তো সাউন্ড হবেই। খুব সাবধানে আমি রাখতাম, তারপরও মানে একটু শব্দ হইলে চোখ বড় বড় করে আসতো মারার জন্য। একদিন চুল ধরে টেনে নিচে ফেলে দিছে, নিচে ফেলে তারপর বুকের মধ্যে পাড়া দিয়ে ধরছে। কোন পৃথিবীতে বাস করি আমরা? একটা মানুষ পাগলের মতো একজনকে ভালোবাসে। বন্ধুরা, যে মানুষটা আমাদের সামনে বসে আছে একদম জীবন মৃতের মতো, দেখে বোঝা যাচ্ছে যে ফুলটা একসময় অনেক অনেক বেশি সুন্দর ছিল, কিন্তু একদম একদম লাশের কাছাকাছি একটু দেহাবশেষ নিয়ে আমাদের সামনে বসে আছে। বন্ধু, তারপর আমি খুব কান্নাকাটি করে ওরকে আমি জিজ্ঞেস করি যে তুমি আসলে কি চাচ্ছ? তুমি কি চাচ্ছ রিলেশনটা থাকুক নাকি ভেঙে দেওয়ার জন্য? বললো তোমার যদি কাউকে ভালো লাগে তুমি চলে যাও, তুমি আমাকে কেন জিজ্ঞেস করো? আমি তো চলে যাওয়ার জন্য জিজ্ঞেস করিনি, আমি তোমাকে জিজ্ঞেস করছি তুমি আমার গায়ে এভাবে অনবরত হাত তোলে, অনবরত কন্টিনিউ হাত তোলে। তখন আমি ওর ফ্রেন্ডদেরকে জানাই যে দেখো তোমরা তো সাক্ষী আছো, ও আমাকে এত ভালোবাসতো, বলছে এত ভালোবেসে আমাকে বিয়ে করছে, ও কন্টিনিউ আমাকে মারে। তারপর ও ফ্রেন্ড ওকে বুঝালো যে দোস্ত এটা তো ঠিক না। তারপর ও আবার আমাকে মারে যে তুই আমার ফ্রেন্ডদের কাছে বললি কেন, আমি ওদের কাছে ছোট হয়েছি। আমি হচ্ছে তুমি তোমার বোর কাছে ছোট হচ্ছে, সেটাকে ছোট হওয়া না, তুমি আমাকে মারছো কেন? কন্টিনিউ মারতো। তারপর একদিন সকালবেলায় ওকে আমি ডাকছি যে উঠো খাবার, তারপরে বলছেন আমি এখন খাবো না, তুমি খাও, খেয়ে অফিসে যাও। তারপরে ও কি করলো, আমি যখন খাচ্ছি ঠিক ওই মুহূর্তে আমার অফিসে যাওয়ার 10 মিনিট বাকি আছে, 10 মিনিটের রাস্তা। ওই সময় বলতেছে আমাকে ভাত দাও। আমি বলছি এখন তো টাইম নেই, তুমি একটু লক্ষ্মী শোনা, তুমি ধুয়ে নাও। বলছে না আমি পারবো না, তুমি দাও। তো ওকে দিতে গেলে ওই এলাকাটা ছিল গ্রামের, টিউবওয়েল ছিল অনেকখানি দূরে, একটু পেট দিতে যেতে অনেক সময় লাগবে। তারপরে বললো যে আমি পারবো না, তুমি ভাত দাও, তুমি ভাত না দিলে অফিসে যাইতে দেবো না। তাই আমি বলছি তুমি নাও না। তখন আমি একটু রাগ করে বোতলটা আমি ধাক্কা মারি ফেলে দিই। তারপর ঝাড়ুটা নিয়ে আমার পিছের মধ্যে অনেক জোরে, আমি এত জোরে, আমি সাথে সাথে আমি একদম সেন্সলেস হয়ে যাই, নিঃশ্বাস নিতে পারছিলাম না, ওখানে আমি পড়ে গেছি ফ্লোরে। তারপর ও আমাকে আস্তে আস্তে ধরে বিছানা ওঠায় নিজে নিজে পিঠের মধ্যে ম্যাসেজ করে আমি বললাম যে আমি তোমার ভাইকে এক্ষুনি বলবো, তোমার ভাই
তারপর ওর সব দুইটা মোবাইল ওর হাতে নিয়ে ও দরজাটা লক করে দেয়। তারপর দিচ্ছিল না। তারপর আবার যখন একটু সোজা হই আমি বলছি তুমি মোবাইল দাও, আমি এক্ষুনি ভাইকে ফোন করবো, ভাইকে ফোন করে আমি বলবো। তারপরে অনেকক্ষণ ওর সাথে মোবাইল নিয়ে আমি টানাহেঁচড়া করি। যখন পাইনি তখন ও আমাকে বোঝানোর পর আমি ঠান্ডা হই। ঠান্ডা হওয়ার পর আমি অফিসে চলে যাই। সে মার খেয়ে আমি অফিসে যাই অফিস করার জন্য। আবার এসে আমি সারাদিন অফিস করতাম। ও সারা রাত ও তখন সুস্থ হয়ে গেছে, সারা রাত আমাকে দিয়ে ওর পা চাপাইতো, ঘুমাইতে দিত না। এমনও সময় গেছে ওর পায়ের উপর আমি পড়ে যেতাম, ও পা চাপতে চাপতে, তারপর আমি ঘুমাইতে দিত না। তারপর আমি কোনোদিন বলি না যে আমি পারবো না, পা চাপতে পারবো না। আস্তে আস্তে আমি খুব অসুস্থ হয়ে যাই। অনেক কষ্ট হইতো আমার অফিস করতে। তারপর সেই মেয়েটার সাথে ও কন্টিনিউ দেখা করতে যাইতো, কথা বলতো ফোনে। আমি যদি জিজ্ঞেস করতাম যে কার সাথে কথা বলো, আপনি তো বুঝতে পারছেন যে ওর সাথে যোগাযোগ অবশ্যই আছে। হ্যাঁ। তারপর সেই মেয়েটাকে আমি অনেক বোঝানোর চেষ্টা করি, পরে বোঝানোর চেষ্টা করি। তারপর ও এমন করতো, ও যখন আবার চিটং যেত বলতো যে ইয়ে করবো না, তুমি ঘুমাও, আমি এখন ঘুমাবো, আর ফোন করবে না। আমি আচ্ছা ঠিক আছে। তারপর অনেকক্ষণ পরে আবার ফোন দিতাম। ফোন দেওয়ার পরে আমি দেখতাম যে সেই মেয়েটার নাম্বার বিজি, ওর নাম্বার বিজি। তারপর আরেকদিন ও আমার কাছে আসার কথা বলছে যে ও আমার কাছে আসবে। তারপরে আমি বলছি যে আসো। আসার পরে বিকেল ও রান্না হয়েছে, ওর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। তো ব্রাহ্মণবাড়িয়া থেকে ও রান্না হয় 3টার সময়। তো 5টার দিকে হঠাৎ করে দেখি ওর ফোনটা অফ। 5টা থেকে আমি কন্টিনিউ ট্রাই করে যাচ্ছি, ওর ফোনে ঢোকে না। রাত 10টা পর্যন্ত ট্রাই করছে, ফোনে ঢোকে না। তখন হঠাৎ করে আমার কেন জানি সেই মেয়েটার কথা মনে পড়ছে। তো সেই মেয়েটাকে আমি 10টা দিকে ফোন দিই যে তুমি কোথায়। তারপরে দেখি যে ও রাস্তায়, গাড়ির শব্দ। তো বলছে যে আমি গাড়ি থেকে অফিস থেকে বের হয়েছি, আমার বাবা আমাকে নিতে আসছে, বাবার জন্য ওয়েট করতেছি। তা আমি বললাম যে তুমি এত রাতে অফিস থেকে বের হয়েছো, কোনো অফিস তো রাত 10টা পর্যন্ত হয় না। আর ও গভর্নমেন্ট জব করে, জনশক্তি ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আন্ডারে যে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে নরসিংদী, সেটা তো জব করে। তো সরকারি জবগুলো তো 9টা 5টা। তো এত রাতে ও দাঁড়ায় আছে। তারপর কিছুক্ষণ পর মেয়েটার ফোন অফ, দুজনের ফোনই অফ। তারপর পরের দিন সকালবেলায় আমি তো সারা রাত ঘুমাইনি, সারা রাত আমি ট্রাই করে গেছি। ট্রাই করে যাওয়ার পরে সকাল 6টার দিকে আতিকের ফোনে কল ঢুকে। তারপর ও ফোনটা রিসিভ করে বলছে যে কি ব্যাপার, ফোন করছো কেন? তা আমি বললাম তোমার তো আমার কাছে আসার কথা ছিল, তুমি কোথায় ছিলা? তারপর বলছে যে আমি চিটং এ আসছি। আচ্ছা তুমি চিটং এ আসছো, তোমার ফোন বন্ধ ছিল কেন? তা আমি আর বুঝতে দিই না যে সেই মেয়েটার ব্যাপারটা আমি মানে ধরে ফেলছি। তারপর বললো যে চিটং এ আসছি। আমি মোবাইলে চার্জ ছিল না, এই জন্য ফোনটা বন্ধ ছিল। তো মোবাইলে চার্জ ছিল না, তুমি এত সকালে চার্জ দিলা কোত্থেকে? বলছে দোকান থেকে। আমি তো কোনো দোকান 8টার আগে খোলে না, তুমি কিভাবে দিলা? বলছে না খুলে না, তুমি কি ভালো করে জানো কিনা। তারপরে যাক ওই চ্যাপ্টারটা ক্লোজ হয়ে গেল। তারপরে ও মাঝে মধ্যেই ওর ফোনটা অফ থাকতো। অফ থাকার পরে আমি জিজ্ঞেস করতাম, বলে চার্জ নেই, প্রায় সময় চার্জ নেই। তারপর আরেকদিন আমাকে ফোন করতেছে তুমি চিটং এ আসো। তারপরে আমি গেলাম চিটং এ যাওয়ার পর ওখানে আমার মানে আমাদের 2 তলায় থাকতো একটা মেয়ে, ওর ফুপু থাকে, সেই ফুপুর বাসায় আমরা থাকতাম। সেই ফুপুর বাসায় ওইখানে সিম্পল একটা ব্যাপার নিয়ে, খুব সিম্পল একটা ব্যাপার নিয়ে ওর সেখানে কি অকথ্য ভাষায় আমি সে পর্যন্ত স্থানকাল পাত্র ছিল না, যখন যেখানে ইচ্ছে যেভাবে ইচ্ছে আপনাকে মানসিক ভাবে শারীরিক ভাবে অত্যাচার করছে। মানে সেই মেয়েটার সাথে রিলেশন হয়ে গেছিল। তারপর ওর সেখান থেকে আমি আসলাম চিটং থেকে। আমি ওকে জিজ্ঞেস করলাম তুমি কি চিটং এর জন্য আমাকে ডেকে নিয়ে আসছো মারার জন্য? তো নাহলে তুমি আমাকে বলতা, আমি তোমাকে ভাড়া দিতাম, তুমি ঢাকায় আসতা, ঢাকায় এসে আমাকে মেরে দিতা, আর কি করবা? তারপর ও বললো যে কি করবো তাহলে? তারপরে আমি বলছি তুমি আবার আমাকে বলতো তুমি যখন চট্টগ্রামে আসবা তুমি কাউকে বলবা না যে তুমি চট্টগ্রামে আসতেছো। আমি বললাম যে কেন, তুমি কি আমাকে মেরে টেরে ফেলবা নাকি? বলছে যে এসব কি বলছো? আমি বললাম তুমি আমার হাজবেন্ড, আমি তোমার ওয়াইফ, এটা আমার ফ্যামিলি তো জানে। তো আমি সবাইকে বললে সমস্যাটা কোথায়? বলে কি না তুমি কাউকে বলবা না, তুমি যে চিটং আসতেছো। তারপরে আমি ওই কথাটা কেন বললাম যে আমাকে মেরে ফেলবে, এরকম কথা বললা কেন? তারপরে
যাই হোক, আমি ঢাকা আসলাম। ঢাকায় আসার পরে সেই মেয়েটার একই কাহিনী। ও ফোন করে, আমি ওকে ইয়ে করি, নিষেধ করি, তারপরে সে ফোন মানে কন্টিনিউ ফোন করে, মেয়েটার সাথে দেখা করে। তারপর এর মধ্যে ওর ফরেনশিপে জয়েন করার সময় হয়ে গেছে। ফরেনশিপে জয়েন করলো, জয়েন করার পরে সেখানে আর থাকতে পারেনি। 2 মাস পরে চলে আসছে। 2 মাস আমার সাথে একটা মিনিটের জন্য কথা বলেনি। যখন ও চলে আসবে দেশে, কি যেন প্রবলেম হয়েছে, চলে আসার 2 দিন আগে আমাকে ফোন করে। ফোন করার পরে, কেমন আছো? ভালো আছি। আপনি স্পষ্টই বুঝতে পারছেন যে আপনার কাছ থেকে সরে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমাকে সেভাবে বলতো না কখনো, আচ্ছা। যে মানে আমাকে চাচ্ছে না। আচ্ছা। তারপরে 2 দিন আগে আমাকে ফোন করে বলতো, মানে এইটুকু শুধু বললো যে কেমন আছো, ভালো আছি। আমি 2 মাস ফোন করতে পারিনি, এখানে প্রবলেম ছিল এই জন্য। তো সেই 2 মাস ও পরে আমি একজনের কাছে শুনছি যে 2 মাস কন্টিনিউ মেয়েটার সাথে কথা বলছে, কন্টিনিউ মেয়েটার সাথে কথা বলছে। ও ফ্রেন্ড সার্কেল সবাই নাকি ট্রাই করে করে দেখছে মেয়েটার সাথে কথা বলে। মানে ওরা মেয়েটাকে ফোন করতো, ফোন করার পরে মেয়েটা আমার আফিককে নাম্বারটা দিত। আফিকের বন্ধুরা যারা কাছ থেকে দেখেছে আপনার এই হ্যাঁ। সংগ্রামী জীবনের কথা, আপনার এই কষ্টের কথা, আপনার ভালোবাসার কথা, ওরা স্বাভাবিকভাবে আফিকের না হয়ে আপনার প্রতি অনেক বেশি সহানুভূতিশীল ছিল। হ্যাঁ। আচ্ছা, তারপরে বললো যে মেয়েটার সাথে কন্টিনিউ কথা বলছে, অথচ আমাদেরকেও শালা ফোন করে নাই, এভাবে ওরা বলতো। আচ্ছা। তারপর বলতো তোমরা তো অনেক দূরের বিষয়, আমার তো আমাকেই ফোন করে নাই, আমি তো ওর ওয়াইফ। তারপরে 2 দিন আগে ফোন করলো। ফোন করার পরে হঠাৎ করে একদিন 9টার সময় আমাকে ফোন দেয় যে আমি দেশে আসছি, তুমি তুমি আসো, এয়ারপোর্টে আসো। তুমি দেশে আসছো মানে, একটা মানুষ দেশের বাইরে থেকে দেশে আসলে তো আগে থেকে মানুষ জানে যে অত তারিখে সে আসতেছে, মানে কিছু বলেনি। সে আসলো, আমার বাসায় 1 রাত ছিল। তারপর আমরা এ পর্যায়ে একটা ছোট্ট ব্রেক নিতে পারি। আর বন্ধুরা, তোমরা আমাদের সাথেই থাকো, তোমরা তোমাদের অনুভূতির কথা তোমরা গুরুর কাছে। গুরু, তারপর হ্যাঁ বন্ধুরা, আমরাও আর কালক্ষেপণ না করি, সরাসরি চলে আসি। আপনি বলছিলেন চিটাগাঙে আপনাকে নিয়ে গেল এবং সেখানে শারীরিকভাবে সে আপনাকে নির্যাতন করছিল, তারপর কি হলো? সেখান থেকে আমি পরের দিন ঢাকা চলে আসি। আর কিছুদিনের মধ্যে ওর মার্চেন্ট শিপে জব হয়ে যায়, ও দেশের বাইরে চলে যায়। যে জিনিসটা আপনি জানতেন না? না, আপনার আমার সঙ্গে দেখাও করেনি। হ্যাঁ, আমার সঙ্গে দেখাও করেনি, আমার সঙ্গে দেখা না করে সে চলে যায়। তারপরে চলে যাওয়ার পর আমাকে ফোনও করেনি। মাঝে মধ্যেও আমাকে মিস কল দিত ফোন করার জন্য, আমি ফোন করতাম। তো এর মধ্যে আমি বিষ যে খেয়েছিলাম, তো আমি খুব অসুস্থ হয়ে পড়ি। 3টা মাস আমি বিছানা থেকে একদম উঠতে পারিনি, এত অসুস্থ ছিলাম। আমার হাতে যা টাকা পয়সা ছিল সব শেষ হয়ে যায়। তো ওকে আমি ফোন করি যে তুমি টাকা পাঠাও, আমি খুব অসুস্থ। তারপরে ও বলে যে এখন আমার কাছে টাকা পয়সা নেই, কোম্পানি আমাকে টাকা পয়সা দেয় না। আর আমি বলি যে তুমি ফোন করো না কেন? আমি যেখানে আছি এখান থেকে ফোন করা যায় না, কিন্তু ফোন রিসিভ করা যায়। আসলে আমাকে ফোন করবে না, এটা হচ্ছে কথা। তারপরে প্রতিদিন দেখি, মানে ওকে আমি বলি যে তুমি বিশ্বাস করো, আমি তখন বাইং হাউসে ঢুকি, একটা অসুস্থ যখন ছিলাম, তো সেখানে আমার একটা ফরেনার পরিচিত ছিল। সে আমার অসুস্থতাকে কনসিডার করতো। 3টা মাস আমি অসুস্থ ছিলাম, 3 মাসের স্যালারি আমাকে পে করবে। তো তখন একটা প্রবলেমের কারণে ওরা পে করতে পারছিল না। তো 5 মাস, তার 3 মাস আবার জব মানে কাজ করতে পারি। তো 5 মাসের স্যালারি সেখানে দিয়েছিল, স্যালারি দিচ্ছিল না, আমার হাতে কোনো টাকা পয়সা ছিল না। তো ওকে আমি বারবার মেসেজ পাঠাচ্ছি তুমি কিছু টাকা পয়সা পাঠাও। তো এমন একটা সময় আসছিল যে আমি ওকে, যে সময় ও তখন অসুস্থ থাকে, ও 1 মুঠ ভাত ওকে একটু বেশি খাওয়ানোর জন্য আমি ওর সাথে জেদ ধরতাম, ওকে একটু বেশি খাওয়ানোর জন্য, কিভাবে একটু বেশি খাওয়ানো যায়। সেই আমার ঘরে তখন চাল ছিল না, আমি কথাগুলো বাসায় বলতে পারতাম না আমার বাবা মাকে, কারণ আমার বাবা মায়ের সাথে আমি রিলেশন নষ্ট করছি ওর জন্য, ওকে মেনে নিতে পারছিল না বলে। আমার সাথে সমস্ত যোগাযোগ বন্ধ রেখেছেন শুধু ওর কারণে, যে ওকে মেনে নিতে পারছিল না। তারপর চাল যেটুকু থাকে আমি ভাবি যে আমি এখন খাবো না, কালকে সকালে খাবো, রাতে খাবো না, তাহলে আরেক বেলা বেশি যাবে। তো সকালে আবার ভাবি যে না, আমি এখন খাবো না, দুপুরে তো অফিসে লাঞ্চ প্রোভাইড করবেই, তো দুপুরে অফিসে খাই, আবার রাতে আসি। রাতে আসার পর আবার চালগুলো দেখে ভাবি যে আমি যদি এখন রান্না করি তাহলে তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। খুব বেশি চাল ছিল না, একদম অল্প চাল ছিল। তারপর এটা ভেবে এরকম করে আমি একটা না, আমার মনে আছে আমি শুধু অফিসে খেয়েছি 4-5 দিন, বাসায় আমি খাইনি, টোটালি খাইনি। তারপর রান্না করলাম, দেখি আর পারছি না, অফিস করতে পারবো না, এমনিতেও অসুস্থ, হাঁটতে পারি না, অনেক কষ্ট করে আমি অফিসে যাই।
তারপর বাসায় আমার মাকে ফোন দিলাম যে আমি তো অফিস চাল কিনতে যেতে পারছি না, আমাকে কিছু চাল পাঠায় দেন। তো আমার মা চাল পাঠায় দেয়। তো আমার বোন টাকা পাঠায় কাপড় কেনার জন্য, সেই টাকা দিয়ে আমি বাসা ভাড়া দিই, সবজি কিনি। মানে যা টাকা ছিল আমার সব আমার ডাক্তারের কাছে চলে গেছে। ওকে আমি কন্টিনিউ ফোন করছি যে তুমি টাকা পাঠাও, আমার অবস্থা খুব খারাপ, 4 মাস ধরে আমি স্যালারি পাচ্ছি না। ও মানে ফোন করে না আমাকে, ফোন করে না, ফোন করলে আমাকে মেসেজ পাঠায়, মিস কল দেয়। আমার বাসা ছিল 4 তলায়, 4 তলা থেকে নিচে নামতে আমার আধা ঘন্টা 1 ঘন্টার মতো লাগতো। আমি এত কষ্ট করে নেমে নেমে দোকান থেকে টাকা রিচার্জ করতাম, রিচার্জ করে ওকে ফোন করতাম। তারপরও যে মানুষটার জন্য, যার জন্য আমি এক মুঠ ভাত ওকে একটু বেশি খাওয়ানোর জন্য আমি জেদ করতাম, ওর মুখে ও সব খাবার খেতে পারতো না, কোন খাবারটা ও খাইতে পারবে সেটা আমি একটা একটা করে ওর সামনে নিয়ে আসতাম, যেটা খাইতে পারতো সেটা আমি একটু বেশি করাতাম। সেই মানুষটা আমি খেতে পারতেছি না, আমার ঘরে খাবার নাই, আমার একটু একটু একটা বারের জন্য আমাকে জিজ্ঞাসা করে নাই আমি কিভাবে আছি, কিভাবে চলছে। এত বিসর্জন, এত ভালোবাসা আমি আসলে কার জন্য আমার ছিল আমি বুঝতে পারছি না। একটা মাস 1 বছর দেশের বাইরে ছিল, এর মধ্যে তো ফোন করেনি। তো হঠাৎ করে আমাকে বললো যে ও দেশে আসবে সেপ্টেম্বর মাসে, লাস্ট ইয়ার সেপ্টেম্বর মাসে। তো সেপ্টেম্বর মাসে ও আসে নাই, আসছে অক্টোবরে। আমার জানালো যে অক্টোবরে আসবে। তারপর যখন অক্টোবরের 18 তারিখে আসার কথা, 18 তারিখ যখন পাস হইলো, পাস হওয়ার পরে দেখি যে ও আমার কাছে আসেনি। আসলে তো আমার কাছে আসবে এটা আমি চিন্তা করলাম। তারপর 18 তারিখে পাস হওয়ার পরে 22 তারিখে ওর দেশের বাইরের নাম্বারে ফোন করে দেখি নাম্বারটা বন্ধ। তারপর দেশের নাম্বারে ফোন করি, সেটাও বন্ধ। তারপরে আমি ওর বাবার নাম্বারে ফোন দিই, ওর বাবা বলে যে ও আসেনি। তারপরে আমি বললাম যে আমি ওর অফিস থেকে বলছি ওর তো আসার কথা। তারপর ওর বাবা ওকে বলার পর ও খেপে গিয়ে পরের দিন সকালে আমাকে ফোন দেয়। ফোন দেওয়ার পরে তারপর দোকান থেকে ওর মোবাইল দিয়ে ফোন দেয় না, তুমি আমার বাবাকে ফোন দিলা কেন? আমি বললাম যে তোমার কোনো খোঁজ পাচ্ছি না, এই জন্য আমি তোমার বাবাকে ফোন দিছি। তো মানে কোনো উপায় না পেয়ে তো ফোন দিছি। তারপর ও অনেক ঝাড়ি দেয়, আমাকে অনেক বকাঝকা করে। আমি বললাম যে তুমি দেশে আসছো, কখন আসছো? তুমি তো আমার কাছে আসোনি, তুমি আমার কাছে আসো নাই। ওর ভাই বাসে উঠছে, ওঠার পরে তা আমি ভাবলাম যে আমি রাগ করতেছি, রাগ করে আমি একটা বকা দিই ওকে। বকা দেওয়ার পরে আমি ভাবলাম যে ও মনে হয় আমার কাছে আসবে আমার রাগ ভাঙানোর জন্য। তো যে মানুষটার জন্য আমি একটা একটা করে দিন গুনতেছিলাম, একটা বছর আমি অপেক্ষা করতেছিলাম যে ও আসবে। যখন অক্টোবর মাসের 15 তারিখ ছিল, তখন আমার হাতে কোনো টাকা ছিল না, আমার কাছে 500 টাকা ছিল। সেই 500 টাকা দিয়ে তখন আমের সিজন শেষ, আমি শিশু মেলায় এসে ওর জন্য আমি 5 কেজি আম কিনে নিয়ে যাই। মানে যতগুলো খাবারও পছন্দ করে আমি আমার বাসা থেকে টাকা নিয়ে ওর জন্য মানে যত খাবার পছন্দ করে সব খাবার আমি ফ্রিজ ভর্তি করে কিনে রাখি যে ও আসবে। তারপরে যখন 22 তারিখ ওর দেশে আসলো, বললো যে আমি তোমার কাছে আসবো না। তা আমি বললাম যে কেন? বলছে তোমার সাথে আমার রিলেশন রাখা সম্ভব না। তা আমি বললাম যে কেন? তারপরে বললো যে আমি মাপ চাই, তোমার সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। আমি বলছি কেন, তুমি কারণটা বলো। তারপরে ও বললো যে এর কারণটা তুমি নিজেই জানো। আমি বলছি কি কারণ? তুমি সেই মেয়েটাকে পছন্দ করো, তাকে বিয়ে করবে তো? তারপর বললো এটা তোমার ভুল ধারণা। আমি বলছি অসম্ভব ভুল ধারণা। তারপর বলছে যে তাহলে তুমি 10 লাখ টাকা দাও, 10 লাখ টাকা দিলে আমি আসবো। আচ্ছা 10 লাখ টাকা তুমি আমার কাছে চাচ্ছ, আমি কোত্থেকে দিব? বলছে না 10 লাখ টাকা দাও, 10 লাখ টাকা দিলে আমি আসবো। আপনি তো তার জন্য বাড়ির সাথে সম্পর্ক ছিন্ন করেছেন। তারপর কথাটা আমি রেকর্ড করে রাখি। রেকর্ড করে রাখার পরও দেখি যে ও আমার কাছে আসে না। ও তো আমার বাবাকে ফোন করে বলে ও আমাকে ডিভোর্স দিবে, আমার সাথে রিলেশন রাখবে না। তারপর আমি বাধ্য হয়ে ওকে আমি বলি যে আমি মহিলা পরিষদে কমপ্লেন করব, তুমি যদি এরকম করো আমি মহিলা পরিষদে কমপ্লেন করব। তারপরও আমাকে বলছে যে রিলেশন রাখবি না, টোটালি সম্ভব না। তারপর আমি যাই মহিলা পরিষদে, গিয়ে ক্লেম করি ওর বিরুদ্ধে যে সুমির সাথে সম্পর্ক, সুমির জন্য আমার সাথে এরকম করতেছে। ও আমার মানে 10 লাখ টাকা চাচ্ছে। তারপর মহিলা পরিষদ উকিল নোটিশ পাঠানোর পরে ওরা আসে, মহিলা পরিষদে আসে। তো সেখানে ও বলে ও আমাকে ডিভোর্স দিবে। তো আমাদের কাবিন ছিল 7 লাখ টাকা। তো বলতেছে আমি 1 লাখ টাকা কাবিন করছে, ও অ্যাফিডেভিট করছে 7 লাখ টাকা আমি করিনি। অথচ গুরু আমি যেটা আপনাকে দেখাইছি এটা তো অ্যাফিডেভিট করে না। তারপর ও এখানে মহিলা পরিষদে বারবার বলছে।
তারপর মেয়ের কথাটাও, সুমির কথাটাও অস্বীকার করছে বারবার যে সুমির সাথে রিলেশন নাই। মহিলা পরিষদে এতগুলো অ্যাডভোকেট ছিল, তাদের সামনেও সুমির আমার পাশে বসা ছিল, সুমির কাছে ও মেসেজ পাঠাচ্ছে যে ও বিজি। সুমি ফোন করে, ও বলতেছে ও বিজি, ও এখন কথা বলতে পারবে না, মেসেজ পাঠাচ্ছে। তারপর ও অস্বীকার করছে যে সুমির সাথে রিলেশন নেই সেখানে মহিলা পরিষদে। তা আমি বলছি ঠিক আছে, আমি কোরআন শরীফ নিয়ে আসছি, আমি তো জানি তুমি এত মিথ্যে কথা বলবা, আমি আমি জানি আমার কোনো অপরাধ নাই। ও ও যে আমার সাথে সম্পর্ক ছাড়ছে এটা আমি ওকে জিজ্ঞেস করছি, ঠিক আছে তুমি তো আমার থেকে চলে যাবা, একটা কারণ বলো, কি কারণ? আমি তো ওর জন্য কম করিনি, সারা রাত আমি জব করছি, আমি সারা রাত জেগে আমার পা চাপছি, সারা রাত পা চাপছি, আমি একটা দিন ভালো করে ঘুমাতে পারিনি। তারপরে আমি যখন ওকে বললাম যে সে সুমির সাথে সম্পর্ক, অস্বীকার করতেছে। তারপরে আমি বললাম যে আমি কোরআন শরীফ নিয়ে আসছি, তুমি কোরআন শরীফ ছুঁয়ে বলো। বিশ্বাস করেন গুরু, কোন মুসলমান কোন মানুষের পক্ষে একটা কোরআন শরীফ মিথ্যা কথা বলতে পারে এই ফার্স্ট আমি দেখলাম। ও দুইটা হাত ও কোরআন শরীফের উপরে রাখলো, রেখে বললো যে সেই মেয়ের সাথে আমার কখনো সম্পর্ক ছিল না, এখনো নাই। ইভেন সে সুমি পর্যন্ত কোরআনের কসম দিয়ে বলছে রিলেশন নাই। তারপর সেই ঘটনা চলে যাওয়ার পরে ও এখান থেকে বের হয়ে যায়, যখন মহিলা পরিষদ থেকে ওকে বলে যে পুরো 7 লাখ টাকা দিতে হবে, তারপর স্ট্যাটাস অনুযায়ী আমার ভরণ পোষণের দায়িত্ব দিতে হবে। কারণ বিয়ে করার পর ওর 2006 এ বিয়ে করছে, সে থেকে ও কোনো খরচ আমার বিয়ার করতো না। সে টোটাল একটা খরচ যখন দেখায় ও ওখান থেকে পালায় যায়। আপনাদের তাহলে 3-3.5 বছরের সাংসারিক জীবন ছিল? হ্যাঁ। আচ্ছা, তারপরে যখন অ্যামাউন্টটা দেখানোর পরে ও ওখান থেকে পালা যাওয়ার পরে আমি জজ কোর্টে ক্লেম করে দিই ওর বিরুদ্ধে। ও এর মধ্যে ডিভোর্স লেটার পাঠায় দেয় আমাদের বাসায়। তো আমি সেদিন ওকে ফোন করে বললাম ডিভোর্স লেটারটা যেদিন পাইলাম, তো ঈদ সামনে ছিল, আমি ঈদে শপিং করিনি, আমি অপেক্ষা করছিলাম যে আফিক আসবে, ওকে নিয়ে আমি মার্কেটে যাব, শপিং করব। তখন ডিভোর্স লেটারটা পাই, তখন আমার মনে হয়েছে এত বড় ঈদের উপহার আর হয় না কোনো মানুষের জন্য। আমি ওকে বললাম, হ্যাঁ রে, ভালোবাসা এত কিছুর পরেও এই যে মহিলা পরিষদে কমপ্লেন করা, তারপরে জজ কোর্টে কেস ফাইল করা, উদ্দেশ্য একটাই, ভালোবাসা মানুষটা যেন ফিরে আসে। তখন অপেক্ষা যে মানুষটা হয়তো ফিরে আসবে, একসাথে ঈদের কেনাকাটা হবে। মানুষটা উপহার হিসেবে তার কাছে পৌঁছালো ডিভোর্স লেটার। তারপর ওকে যখন আমি ফোন করে বললাম তোমার ঈদের উপহার আমি পাইছি, পরে ও খুব হেসে বললো যে ও আচ্ছা, বলে ওর সঙ্গে সঙ্গে ফোনটা অফ করে ফেলে, সিমটা চেঞ্জ করে ফেলে। সে থেকে আমি আর কখনো সিমটা অন পাইনি। সেই সুমির সাথে এখনো পর্যন্ত সম্পর্ক আছে, ও সুমিকে বিয়ে করছে। সেই সুমিকে দিয়ে আমি কেন ক্লেম করলাম কোর্টে, কেন কেস করলাম, আমি যেন কেসটা উঠাইনি। সেই সুমিকে দিয়ে আমার বাবা মাকে এমন অকথ্য ভাষায় কোনো মানুষের মুখ দিয়ে বের হয় না, এগুলো বলে গালাগালি করে আমাকে কন্টিনিউ আমাকে বকাবকি করে সুমিকে দিয়ে। এত নোংরা কথা কোনো মানুষের মুখ দিয়ে বের হয় না, যেগুলো সুমি বলছে আমাকে। কোন মুসলমান মানুষের মুখ দিয়ে বের হয় না যে সমস্ত কথা, ইসলাম বিরুদ্ধে কথা, বাবা মেয়েকে নিয়ে। আমরা আমাদের সহ্যেরও বাইরে যে ধরনের কথা আসলে উপস্থাপন হতে যাচ্ছে, কানের হয়তো সেই ক্ষমতা নাই সে কথাগুলোকে শুনবার বা সহ্য করবার। আমার খুব শখ ছিল গুরু, খুব শখ ছিল আমি সব মানুষকে শোনাবো, রেকর্ড গুলো শোনাবো যে কি ধরনের কথা একটা মানুষ বলতে পারে। আফিক, কোথায় আছেন আপনি? যদি আজকের অনুষ্ঠান শুনে থাকেন, খুব ভালো হতো যদি চোখের সামনে দেখতেন। এখনো পর্যন্ত আমি আমার ওয়ার্ডটা বলতে পারি না, ওর কাপড় চোপড় গুলো আমি যত্ন করে রেখেছি। এখনো ভালোবাসেন এই মানুষটা? এখনো। ওর প্লেট, আমাদের দুজনের আলাদা প্লেট ছিল, ওর প্লেট, ওর কাপড় চোপড় সবকিছু আমার ড্রয়ারে এখনো সাজানো আছে, আমি ড্রয়ারটা খুলতে পারি না। দেখে যান আফিক, আপনি কোথায় আছেন দেখুন, যদি শুনে থাকেন তো মনোযোগ দিয়ে শুনুন কতটুকু ভালোবাসায় ভালো লাগায় রেখে গেছেন আপনার সেই মানুষটিকে। তার দীর্ঘ নিঃশ্বাস, চোখের প্রত্যেকটি পানি, তার আহাজারি, তার কষ্ট। আপনি যদি ভালো থাকেন তো ভালো, বাট ভালো কিন্তু থাকার কথা না। গুরু, আমাদের কাছে
অনেক প্রশ্ন চলে আসছে, অনেক লিসনার অনেক কিছু জানতে চেয়েছে। তো আমরা সেই প্রশ্নগুলি একটা একটা করে নিব, আমাদের হাতে সময়ও নেই। আমরা আরেকটা ছোট্ট বিরতিতে যাই। ডিয়ার লিসনার্স, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি। আপনারা আমাদেরকে করতে পারেন 2323 নাম্বারে আপনাদের যে কোনো অনুভূতি জানিয়ে এসএমএস করুন। ধন্যবাদ। আমরা বরং মেসেজ গুলো নিতে থাকি এবং উত্তরগুলো দেওয়ার পুরো চেষ্টা একটা করি। প্রশ্ন সবচেয়ে বেশি বার এসছে, সেটা হচ্ছে যে এই যে আপু, আপনি যে বিয়ে করলেন একটা সময় গিয়ে বাবা মার অমতের বিরুদ্ধে নিজে নিজে বিয়েটা করলেন, তো আপনার বাবা মা তো মেনে নেয়নি হ্যাঁ। আকিফকে, বাট আকিফের পরিবার কি আপনাকে আকিফ মেনে না, নেয়নি? আফিক। আফিক আফিক আফিকের পরিবার কি আপনাকে মেনে নেয়নি? না, আফিকের ফ্যামিলি জানতো না, কারণ আফিক আমাকে বলেছিল বিয়ে করার সময় যে ও 2 বছর পরে জানাবে, কিন্তু ওর 2টা ভাই জানতো, ওর ইমিডিয়েট ছোট ভাই আর ওর ইমিডিয়েট বড় ভাই, কিন্তু জেনেও না জানার ভান করতো। সে আপনাকে আমি ওই জানি বাসায় নেওয়ার জন্য কখনো উদ্যোগী হয়নি? না, ও বললো যে ওর ইমিডিয়েট বড় ভাই তখন বিয়ে করেনি, ওই ভাই বিয়ে করলে তারপর আমাকে নিবে। কিন্তু আপনি তো চেষ্টা করতেন এই হ্যাঁ, বাসায় যাওয়ার আমি জন্য। চেষ্টা করেছি অনেক, মানে 3 বছরে কখনোই আমাকে নেয়নি। কখনো নেয়নি তাদের আমি সঙ্গে যেতে যোগাযোগ চাইলে নেই? বারংবার আমাকে মার দিত, আচ্ছা, যে আমি যখন বলবো তখন। আরেকটা প্রশ্ন এসছে সবচেয়ে বেশি বার, সেটা হচ্ছে যে যখন অসুস্থ ছিলেন উনি, হ্যাঁ, তো আপনি এত কিছু করেছেন, ওর পরিবার থেকে কি কখনো এই বিষয়টি খোঁজ খবর নিত না, বা তারা কোনো কিছু করেনি? তাদের সন্তান অসুস্থ, ছেলে অসুস্থ, তার 2 ভাই, ওর ইমিডিয়েট বড় ভাই এবং ছোট ভাই যারা জানতো যে আমরা বিয়ে করেছি, তারা জানতো বিষয়টা যে ও আমার থেকে টাকা পয়সা নিয়ে ট্রিটমেন্ট করছে। ওরা সেভাবে করলে তো এবং আপনি আমি বলছিলেন কখনো যে ওর দেখিনি। পরিবারের অবস্থাটাও সে অর্থে ভালো ছিল না। হ্যাঁ, সে অর্থে ভালো ছিল না। আফিক কি বলতো যে পরিবারের দিচ্ছে না। আচ্ছা আচ্ছা ও বলছে দিচ্ছে না, সাহায্য বা সহযোগিতা দিচ্ছে না। করছে না পরিবার হ্যাঁ, থেকে? ওর সব ফ্রেন্ডরাও জানে যে টাকা পয়সা টোটালি আমার কাছ থেকে নিচ্ছে ট্রিটমেন্টের জন্য। ওর বড় ভাই জানে, ওর ইমিডিয়েট বড় ভাই। অথবা যদি পরিবার থেকে সাহায্য সহযোগিতা নিয়েও থাকে, হয়তো আপনাকে অন্ধকারে রেখেছে, জানতে দেয়নি, এটাও হতে পারে। সেটাও হতে পারে। আচ্ছা, গুরু, একটা প্রশ্ন আমার আছে, এই প্রশ্নটা টোটালি আমার। সেটা হচ্ছে যে প্রথম থেকে আপনি মানে চাচ্ছিলেন না এমন করে বিয়েটা হোক, বা এমন করে কিছু একটা হয়ে যাক, না। এবং ভালোবাসার বিষয়টাতে আপনি অনেক ভীত ছিলেন, হ্যাঁ, বাট ফাইনালি আপনি এই কাজটাই করে ফেললেন। তখন কি একবারও মনে হয়নি, যখন আপনি তাকে বিয়েটা মানে করছেন, আপনি একবার বলেছিলেন যে আমার ভয় হচ্ছিল অনেক, তখন কি একটা বারও মনে হয়নি যে এই মানুষটি আপনাকে এমন ভাবে ফেলে চলে যাবে? কেন মানে বিয়েটা করার জন্য কেন উদ্যোগী হয়েছিলেন আপনি? আসলে ও খুব খুব অসুস্থ ছিল, খুবই অসুস্থ ছিল। সে কথাটা সে বলেছিল তখন, সে বলেছিল যে আমি বাঁচবো না আর, কারণ হ্যাঁ। একদম শেষ পর্যায়ে চলে এসেছিল লিভারের যে সমস্যাটা। তো তুমি যদি এখন এই মুহূর্তে আমার হাল না ধরো, আমাকে যদি সুস্থ করার জন্য আমাকে বিয়ে না করো, তাহলে আমি আর বাঁচবো না পৃথিবীতে। আরেকটি জিনিসটা যে আমি সুইসাইড করবো, এইভাবে তাকে আবেগ প্রবণ করে ব্ল্যাকমেইল করা, যেটাকে বলি আমরা। আরেকটি জিনিস সেটা হচ্ছে যে সে কিন্তু এই বিষয়টি ঘুরে ফিরে বিভিন্নবার বলার চেষ্টা করেছে যে আমার যেহেতু একটা হ্যাঁ, ও চিঠিও লিখতো আমাকে, সেই চিঠিগুলো তো লেখা আছে, চিঠিগুলো এখনো আমার কাছে আছে। শারীরিক একটা অক্ষমতা আছে, তাই আমি কাউকে ভালোবাসতে পারি, কারো ঘরে আমি বউ হয়ে যেতে পারি, এই 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 বিষয়টা তাকে কিন্তু সবসময় পীড়া দিত। সেই কারণে কিন্তু সে কখনোই উদ্যোগী হয়নি, বারংবার ঝালিয়ে নিয়েছে আফিককে, যে আফিক আদৌ তাকে ভালোবাসছে নাকি করুণা করছে, নাকি সত্যি সে মন থেকে তাকে ভালোবেসে তার ঘরে বউ করে নিয়ে যেতে চায়। এই ব্যাপারটা কিন্তু বারে বারে সে ঝালিয়ে নেওয়ার চেষ্টা করেছে। আচ্ছা গুরু, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এই যে এত ভালোবাসা, এত ত্যাগ স্বীকার, আমাদের সামনে যে মানুষটি বসে আছে, লিস্টার আপনারা হয়তো দেখছেন না, উনি একটা সময় যে ফুলের চাইতে কোনো অংশে কম ছিলেন না, তা অবলীলায় বলা যায়, বাট এখন শুধুমাত্র মনে একটা হয় জীবন মৃতের মতো একটা জিন্দা লাশ আমাদের সামনে বসে আছে, কঙ্কাল শুধু আমাদের সামনে বসে আছে। তো গুরু, যেটা হচ্ছে যে এই যে এত ভালোবাসা, এবং আকিফ একটা সময় প্রচন্ড করতো যে না তুমি যাবা না আমার কাছ থেকে, তোমাকে হারিয়ে ফেলবো আমি, এত কিছুর পরে মাঝখানে আরেকটা মেয়ে চলে আসলো, আরেকটা মেয়ে এসে পুরো সংসারটা ধ্বংস করে দিল। আপনি সুমিকে কি বলবেন? সুমিও তো একটা মেয়ে, আমাদের সামনে যে বসে আছে সেও একটা মেয়ে। সুমি একটা সময় মা হবে, হয়তো সেও সন্তানের মা হবে, হয়তো মেয়ের মাও হতে পারে। সুমিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন এখানে? সুমি এখানে যেই রোলটা প্লে করেছে। সুমির প্রসঙ্গে যাওয়ার আগে আমি লাভগুরু হিসেবে নিজেকে পরিচয় দিতেই কিছুটা দ্বিধান্বিত, কারণ ভালোবাসার সত্যিকার পূজারী আজকে আমাদের হট সিটে বসে আছে। সুমির ক্ষেত্রে একটা কথাই বলা, যে প্রকৃতি কিন্তু কখনোই কোনো কিছু সঠিকভাবে মেনে নেয় না।
যে দীর্ঘ নিঃশ্বাস, যে কান্না, চোখের যে পানি আমরা সামনাসামনি বসে অবলোকন করছি, লাখো শ্রোতা বন্ধু কান পেতে যে কষ্টটা, যে আহাজারিটা তারা অনুভব করছে, কারো দীর্ঘ নিঃশ্বাস নিয়ে, কারো কান্না নিয়ে কিন্তু ভালোভাবে বেঁচে থাকা যায় না। আর আমরা এই ধরনের কিন্তু অভিশপ্ত জীবনও চাই না। শুধু যদি আজকের অনুষ্ঠান আপনি শুনে থাকেন, তাহলে আপনাকে বলবো এমন কোনো কাজ আপনার করা অবশ্যই ঠিক হয়নি যে কারণে মানুষের ভালোবাসার প্রতি আস্থা নষ্ট হয়ে যায়, মানুষ নতুন করে ভালোবাসতে ভয় পায়। আফিককে নিয়ে আমার যেটা কথা বলার, সেটা হচ্ছে যে প্রথম থেকেই যে মানুষটি প্রচন্ড ভালো লাগা নিয়ে, প্রচন্ড উদ্যম নিয়ে যে ভালোবাসার জীবনটা শুরু করতে চেয়েছিল, প্রতি মুহূর্তে প্রথমে যখন সে ভালোবাসার কথা চিন্তা করতো, শৈশব, কৈশোর এবং যৌবন, এই সন্ধিক্ষণগুলোতে সে যখন ভাবতো যে না, আমিও তো 10টা মানুষের মতো ভালোবাসতে পারি, কারো প্রেমিকা হতে পারি, কারো বউ হতে পারি, কারো সংসারে গিয়ে আমার হাত ধরে আমি সন্তানের জন্ম দিতে পারি। সে কন্যা সন্তানের কথা বারবার বলছিল যে আমার হাত ধরে একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম নিক। তখনও কিন্তু বারবার তার এই ভালো লাগাগুলো, তার এই আকাঙ্ক্ষাগুলো, তার এই স্বপ্নগুলো পিছিয়ে পড়তো, যখন চিন্তা করতো যে আমি তো স্রষ্টায়, তো আমার স্রষ্টার এক অবুঝ খেয়ালের কারণে আমার হাতে সেটি, আমার পায়ে সেটি, যে কারণে আমি হয়তো এইভাবে ভালো কাউকে বাঁচতে পারি না, আমি হয়তো এইভাবে স্বপ্ন দেখতে পারি না। কিন্তু আফিক, আপনি প্রত্যেকটি মুহূর্তে, সেই যদি পতেঙ্গার কথা বলি, সিম কার্ড বন্ধ করে দেওয়ার কথা বলি, কোনোভাবেই কিন্তু সোমা চায়নি যে আফিক তার জীবনে এইভাবে চলে আসুক। তার আফিককে ভালো লাগলেও কখনোই ভালো লাগার কথাটা সে প্রকাশ করতে দেয়নি। বারংবার আফিক চেষ্টা করেছেন ফিরে ফিরে আসার জন্য সোমার জীবনে। 6 মাস সিম কার্ড বন্ধ রেখেছেন। সিম কার্ড ওপেন করার সাথে সাথে আপনার ফোন ঢুকেছে সেই সিম কার্ডে, যাতে করে তখন সোমার মতো সাধারণ একজন মানুষ ভাবতে বাধ্য হয় যে আপনি সোমাকে অনেক বেশি ভালোবাসেন। সোমা বারবার ঝালিয়ে নিয়েছে বিষয়গুলো। যখন বিয়ের কথা আসে, তখনও সোমা বারবার পিছিয়ে পড়েছে যে না, এখন যে বিষয়গুলো ঘটছে তার সাথে হয়তো সেটা অনেকটা করুণার মতো, এর মধ্যে সত্যিকারের ভালো লাগা নাই। হয়তো ভালোবাসার মাধ্যমে বিয়ে হবে ঠিকই, পরবর্তীতে আমাকে হয়তো কোন এক শূন্য জায়গাতে দাঁড়িয়ে থাকতে হতে পারে, যা সত্যি এখন সে অবস্থাতে দাঁড়িয়ে আছে আমাদের বন্ধু সোমা। আফিক, এই যদি হয় ভালোবাসা, কাউকে পাগলের মতো মন প্রাণ উজাড় করে দিয়ে ভালোবাসার ফল যদি এই হয়, কাউকে যদি আপনি এতগুলো দীর্ঘ নিঃশ্বাস, এতগুলো বুক ফাটা আর্তনাদ, এতগুলো হৃদয়ের রক্তক্ষরণ, এতগুলো কষ্ট দিয়ে যদি আপনি আরো অন্য কারো সাথে ভালো থাকার চেষ্টা করে থাকেন, আমার মনে হয় না সে চেষ্টাটাতে আপনি কখনো কামিয়াব হবেন। আমি আমার শ্রোতা বন্ধু, লাখো শ্রোতা বন্ধুদেরকে সাথে নিয়ে একসাথে আপনাকে ধিক্কার জানাচ্ছি, একসাথে সবাই মিলে আপনাকে ধিক্কার জানাচ্ছি এবং স্রষ্টার কাছে প্রার্থনা করছি যে এই ধরনের আফিকের মতো চরিত্র যেন কোনোভাবেই এই পৃথিবীতে ঘুরে ফিরে আর না আসে। স্রষ্টা, তুমি সবচেয়ে মূল্যবান যে জিনিসটা আমাদেরকে দিয়েছো তা হচ্ছে ভালোবাসা, তোমার এই সৃষ্টিকুলে। এই ভালোবাসাটাকে যে অপমানিত করে, এই ভালোবাসাটাকে যে বৃদ্ধাঙ্গুলি দেখায়, সে আফিকার প্রতি থাকলো আমাদের ভেতর থেকে প্রচন্ড রকমের ঘৃণা। আর কোন আফিকের জন্ম না নাই, আর কোন আফিক যেন ওই রকম সুমির জন্ম যেন না হয়, যার হাত ধরে এরকম ফুলের মতো সমার জীবনটাকে ধ্বংস করে দেয়। গুরু, আমার যেটা ফাইনালি মনে হচ্ছে সেটা হচ্ছে যে তার মানে কি পুরোটার পেছনে স্বার্থ ছিল। আকিফের সুস্থ হতে হবে এবং সেই সুস্থতার একটা জারিয়া ছিল আমাদের আজকের সোমা, যাকে ধরে সে নিজে সুস্থ হয়েছে। যখন তার প্রয়োজন শেষ হয়ে গেছে তখন সে ছুঁড়ে ফেলে দিয়েছে। বিষয়টা আসলে কখনোই আফিকের পক্ষ থেকে যদি তুমি বলো রাজ, আফিকের পক্ষ থেকে কখনোই ভালোবাসা ছিল না, ভালোবাসা কখনোই ছিল না। যে কারণে সে খুব সন্তর্পণে ঠান্ডা মাথায় উদ্যোগী হয়ে, যেমন মাসের পর মাস ফোন করা, ওটা কিন্তু কোনো কাকতালীয় ঘটনা ছিল না। 6 মাস পরে ফোন দিল এবং সোমার সাথে সাথে ফোনটা চলে আসলো। 6 মাস ধরেই কিন্তু ফোন দিচ্ছে। ওটা কিন্তু ভালোবাসা ছিল না, ওটা ছিল প্রচন্ড ঠান্ডা মাথায় তাকে তার প্রতি আকৃষ্ট করার একটা প্রচেষ্টা মাত্র।
গুরু, আমাদের হাতে প্রচুর এসএমএস রয়েছে, আমরা কিছু প্রাপ্তি স্বীকার করে ফেলি। সব বন্ধুরা একাত্মতা প্রকাশ করেছে আপুর সঙ্গে। রিসাল লিখেছে ময়মনসিংহ থেকে আমাদেরকে, আমরা আর কোনো দুঃখ নিতে পারবো না। এসএমএস করেছে আমাদেরকে হাসিব, ও লিখেছে আমার আন্টি এরকম একটা ক্রাইসিসের মধ্যে ছিল, কিন্তু সেটা সে কাটিয়ে উঠেছে। শুভকামনা আপুর জন্য, সে যেন কাটিয়ে উঠতে পারে। এসএমএস করেছে আমাদেরকে নাদিম শ্যামলী থেকে, লিখেছে আকিফের কি মনুষ্যত্ব বোধ নাই, ওর কি কোনো মনুষ্যত্ব নাই? পৃথিবী থেকে ভালোবাসা হেরে যাবে। আপনি যদি হেরে যান আমার ভালোবাসার এই যে একটা প্ল্যাটফর্ম, এটা হেরে যাবে। আপনি যদি হেরে যান তাহলে লাখো শ্রোতা বন্ধু যাদের আর্থিক সম্পর্ক এই অনুষ্ঠানটিকে ঘিরে হাজারো লাখো মানুষের সাথে, তারা সবাই একসাথে হেরে যাবে। এতগুলো মানুষ একমাত্র আফিকের জন্য, এতগুলো মানুষকে আপনি হারাতে পারেন না, এদেরকে হারিয়ে দিতে পারেন না। কারণ যে মানুষটাকে চোখের সামনে দেখছি, একবারে একটা জীবন মৃতের মতো জীবন্ত একটা লাশ দেখতে পায়, যে আপনি আপনার জীবনে প্রতিষ্ঠা পেয়েছেন, ঘুরে দাঁড়িয়েছেন, অনেক ভালো আছেন আপনি। আফিকের মতো একটা নরপিশাচ আপনার জীবনকে বিধ্বস্ত করে দিতে পারেনি, বরং ওই বিধ্বস্ত জায়গা থেকে ঘুরে দাঁড়িয়ে অনেক অনেক ভালো আছেন আপনি। তাহলে মনে হয় আমার মতো, আমাদের মতো ভালো কেউ থাকবে না তখন। আপনি কথা দেন, আজ থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে আপনার শুধু ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা থাকবে। আজকে কথা দেন আপনি লাখো মানুষকে সাথে নিয়ে। সোমা, এই কথা কি পেতে পারে আপনার কাছ থেকে? গুরু, আমার মনে হয় যে আমি মনে হয় খুব বেশি দিন বাঁচবো না। না না, এই কথা বলার কোনো সুযোগ নাই। একটা মানুষ দুইবার বিষ খাওয়ার পরে আমার ভিতরে কিছু নাই, সব চলে গেছে। সে তো দেখতেই পাচ্ছি, সব চলে গেছে, আমার ভিতরে কিছু নাই। আমরা সেটার জন্য আমরা একসাথে চেষ্টা করব, একসাথে হাত ধরাধরি করে পথ চলার চেষ্টা করব, এমন একটি জীবন তৈরি করার চেষ্টা করব যারা আফিকের মতো মানুষ আছে তারা যেন দেখে যে তাদের এই ধরনের কাপুরুষোচিত কাজে, তাদের এরকম পৈশাচিক কাজে আমাদের মতো ভালো মানুষ যারা পৃথিবীতে আছে তারা হারতে পারে না, হারিয়ে যায় না। একবার চেষ্টা করি আমরা সবাই মিলে। কথা দেন আপনি, যেন আপনি চেষ্টা করবেন নতুন করে ঘুরে দাঁড়ানোর জন্য। হ্যাঁ, ঘুরে দাঁড়াবো আমি। এবং সেদিন আপনাকে সাথে নিয়ে, লাখো বন্ধুকে সাথে নিয়ে সমুদ্রে দাঁড়িয়ে সূর্যের দিকে চোখ রেখে আমরা কিন্তু আত্মবিশ্বাসী হব। আজকে আমি টোটালি একা আমি ফাইট করছি। টোটালি একা। তো আর আপনি একা না, আমি আছি, রাজু আছে, জাফরিন আছে, লাখো শ্রোতা বন্ধু আছে, অহর্নিশ আপনার সাথে আছি। হ্যাঁ, সবাই আমার সাথে থাকলে আমি অবশ্যই আপনি জানেন না, আমি ফাইট বন্যার স্রোতের মতো মেসেজ আসছে, সবাই বারবার করে জানাচ্ছে সোমা আপু তুমি কষ্ট পেও না, তুমি কান্নাকাটি করো না, তুমি ঘুরে দাঁড়াও, আমরা সবাই তোমার সাথে আছি, একসাথে আছি আমরা সবাই। হ্যাঁ, আমি একটা নজির সৃষ্টি করতে চাই। আমরা এই জিনিসটাকে আবার হাইলাইট করব। আমি একটা নজির সৃষ্টি করতে চাই যাতে আর কোন সমাজ জীবনে আমার মতো না হয়। এবং আপনি ঘুরে দাঁড়াবেন, সেই সফলতার কথা 2011 সনে আমরা একদিন অনুষ্ঠানে নিয়ে এসে দেখতে চাই। আপনি কথা দিচ্ছেন? আমি বিচারের কাজ করে আমি ওদেরকে দাঁড় করাবোই। এবং আপনি নিজেই ঘুরে দাঁড়াবেন? হ্যাঁ। আপনি কথা দিচ্ছেন? আপনাদের একদিন আপনার সফলতার কথা একদিন আমরা এই স্টুডিওতে বসে বলবো। আপনি কথা দিলেন আমাদের? হ্যাঁ, আমি কথা দিচ্ছি, সবাই যদি আমার পাশে থাকে। আমরা সবাই আপনার পাশে আছি, অনেক বেশি করে আপনার পাশে। আমার মনে হয় যে আপুর এই কথাটা অনেক দরকার ছিল। এই কথাকে সামনে নিয়ে আমরা নতুন একটা বছরে পা রাখবো। ডিয়ার লিসনার্স, আমাদের সময় শেষ হয়ে গেছে। আজকে রাতের মতো বিদায় নিতে হচ্ছে। গুরু, যাওয়ার বেলায় যদি আপনি কিছু বলতেন। আমি আশা করেছিলাম যে বছরটা হয়তো একটু অন্যভাবে শুরু হবে, কিন্তু আসলে একটু অন্যভাবেই শুরু হলো, যেহেতু আবার আশার কথা, স্বপ্নের কথা, ভালো লাগার কথা, উচ্ছ্বাসের কথা আসলো। গত এই 2010 এই বছরে আমার ভালোবাসা স্টুডিওতে এখানকার ইথারে হয়তো ভাবছে অনেকের ভালো লাগা, অনেকের কষ্ট পাওয়া, অনেকের উচ্ছ্বাস অথবা অনেক আহাজারির কথা। আজকে আমাদের 52তম সপ্তাহরাজ এবং আমরা এই বছরের মতো শেষ আমার ভালোবাসা অনুষ্ঠান করছি। তো আমি আশায় বুক বাঁধি, বন্ধু তোমাদের সবাইকে সাথে নিয়ে আমি স্বপ্ন দেখতে পছন্দ করি। আর কষ্ট নয়, 2011 সালে সত্যি সবসময় যেন আমরা শুধু ভালো লাগার কথা, উচ্ছ্বাসের কথা, শুধুই যেন আনন্দের কথা বলতে পারি, এইভাবে আমাদের জীবনকে গড়ে তোলার চেষ্টা করি। এবং সবাই মিলে স্বপ্ন দেখি একটি ঝা তক্তকে বসুন্ধরাতে মতো যেন আমরা বেঁচে উঠতে পারি। আমরা নির্দ্বিধায় সবাইকে বলে দিতে চাই, প্রকৃতি, গান, আবৃত্তি সবকিছু আমাদের অধিকতর প্রিয়। আমরা চাই আমাদের ভালোবাসার মানুষকে বারে বারে ভালোবাসার জন্য অভিযুক্ত হতে, চাই আমাদের বাবা মার সুখ, চাই পসেন্টারের মতো ঝকঝকে বাণিজ্যিক ভবন, এতখানি উঁচুতে যেন তার উঁচু ভবন থেকে নীল আকাশকে চুম্বন দেয়া যায়। সপ্তাহান্তে একটা দিন আমরা সবাই মিলে ভালো লাগায় পাগল হতে চাই, এতখানি পাগল যেন জুতোর ডাগার দিকে তাকিয়ে মঙ্গল গ্রহের প্রতিবিম্ব দেখতে পায়।
আর কোনো চোখ রাঙানি নয়, আর কোনো শাসন, হুমকি ধমকি নয়, আর কোনো বল প্রয়োগ নয়, আর কোনো পঙ্কিলতা নয়, আর কোনো ঠকবাজি নয়, আর কোনো ভণ্ডামি নয়। এখন যা হবে, লাভ গুরু তোমাদের সবাইকে সাথে নিয়ে যে স্বপ্নটা দেখে, আর তা হচ্ছে প্রতিটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক ভালোবাসা দিয়ে। আজ এ পর্যন্ত বন্ধু, ভালো থাকো, যেখানেই থাকো সুস্থ